এলিট ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে থার্মোডাইনামিক্সের তৃতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাস পর্যন্ত আমরা যেটুকু দেখেছিলাম সেখানে আমরা ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেশন করে সেই পর্যন্ত আমরা দেখেছিলাম। ওকে, তাহলে আজকে যেটা আমরা করব, আজকে ক্লাসে থাকছে আন্তঃশক্তির পরিবর্তন, তারপরে আমরা পড়বো থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি পড়ব এবং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের বিভিন্ন প্রসেসে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের যে প্রয়োগ সেটা আমরা দেখব এবং এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এনথালপি এবং বিভিন্ন প্রকারের হিট ক্যাপাসিটি সম্পর্কে আমরা আজকে অবগত হব। তো চলো আজকে শুরু করা যাক থার্মোডাইনামিক্সের তৃতীয় ক্লাসটি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে আজকে ক্লাসে আমরা শুরু করছি আন্তঃশক্তি কাকে বলে? কোনো একটা সিস্টেম তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু পরিমাণে শক্তি ধারণ করে। ওকে, কিছু পরিমাণে শক্তি ধারণ করে থাকে। সেই শক্তিটা অনেকগুলো শক্তির সমষ্টি হতে পারে। তো অনেকগুলো শক্তি কি কি? যে একটা সিস্টেম, মনে করো এরকম একটা সিস্টেম রয়েছে, ঠিক আছে? মনে করো এরকম একটা সিস্টেম রয়েছে, তাহলে সিস্টেম গঠনকারী কণাগুলো, অর্থাৎ এখানে অণু, পরমাণু, আয়ন, যে কিছু একটা হতে পারে, ঠিক আছে, গ্যাস হতে পারে, আর কিছু হতে পারে। তো সিস্টেম গঠনকারী যে কণাগুলো রয়েছে ওই কণাগুলোর বিভিন্ন প্রকারের শক্তি, যেমন তোমার হচ্ছে কণাগুলোর গতিশক্তি, ঠিক আছে, তারপরে হচ্ছে কণাগুলোর ট্রান্সলেশনাল মোশন মানে গতিশক্তি, তারপরে হচ্ছে রোটেশনাল মোশন বা ঘূর্ণন শক্তি, তারপরে ওই অণু পরমাণুগুলো কি করতে পারে? ভাইব্রেট করতে পারে, ঠিক আছে, অর্থাৎ কম্পন শক্তি। তো দেখো একটা অণু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন কিন্তু তার একটা গতি শক্তি থাকবে, যেটাকে আমরা হাফ এমভি স্কয়ার দিয়ে প্রকাশ করে থাকি। ঘূর্ণন শক্তি, অর্থাৎ একটা মলিকিউল শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এটা নয়, ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে না এইরকম করে রোটেট করতে থাকে, ঠিক আছে। লিনিয়ার মলিকিউল বা তোমার নন লিনিয়ার যে কোনো মলিকিউল হতে পারে, সেইটা কিন্তু মানে ঘূর্ণনও হতে পারে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে কম্পনও হতে পারে, অর্থাৎ যেমন ধরো বিভিন্ন প্রকারের কম্পন হতে পারে, যেমন স্ট্রেচিং, বেন্ডিং, এগুলো সম্পর্কে আর বিশদে আমি যাচ্ছি না। তো ঘূর্ণন শক্তি, গতিশক্তি, কম্পন শক্তি, এগুলো সমস্ত শক্তির সমষ্টি। এবং তারপরেও দেখো একটা মানে তার মধ্যে একটা অণুকে কল্পনা করেছি, অণু বা পরমাণু, কিন্তু তার মধ্যে তো আবার ইলেকট্রন রয়েছে। তো এই ইলেকট্রন গুলো তো কি করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, তাহলে তার ঘূর্ণন শক্তি রয়েছে। ওকে, তারপরে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, অর্থাৎ নিউক্লিয়ন বলতে তোমার হচ্ছে প্রোটন, নিউট্রন, এরা কি আছে? একসঙ্গে আবদ্ধ হয়ে আছে নিউক্লিয়াসের মধ্যে, এবং যে শক্তি দ্বারা তারা একটা নির্দিষ্ট অঞ্চলে ঐক্যবদ্ধভাবে, দৃঢ়ভাবে আবদ্ধ হয়, যে শক্তির দ্বারা, তাকে আমরা বলেছিলাম বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। তো বন্ধন শক্তিও হতে পারে এটা। তো সমস্ত ধরনের শক্তির যোগফল যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে আন্তঃশক্তি, ঠিক আছে। বা এই আন্তঃশক্তিকে মনে রাখবে যে তোমার হচ্ছে ইউ দিয়ে অথবা আমরা ই দিয়ে এই প্রকাশ করতে পারবো। আন্তঃশক্তিকে কি দিয়ে প্রকাশ করব? ইউ অথবা ই, যে কোনো একটা নোটেশন দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। ওকে, তাহলে একবার দেখো এই আমরা তোমার হচ্ছে আন্তঃশক্তির ডেফিনেশনটা একবার আমরা খেয়াল করি, ঠিক আছে। আন্তঃশক্তির ডেফিনেশনে বলেছি এখানে যে কোনো সিস্টেম সর্বদা কিছু পরিমাণ শক্তি অন্তর্নিহিত থাকে, যার দ্বারা সে কি করে না সিস্টেমটি বাহ্যিক শক্তির প্রয়োগ ছাড়াই কি করতে পারে? কিছু পরিমাণে কার্য করতে পারে, ঠিক আছে, বা তাপ বা অন্য শক্তি উৎপন্ন করতে পারে। এই যে অন্তর্নিহিত শক্তি রয়েছে এইটাকে আমরা কি বলছি? সিস্টেমের আন্তঃশক্তি বা ইউ বলছি। ওকে, ইউ বা ই। ওকে, তাহলে তোমরা কিন্তু এই ডেফিনেশনটা লিখে ফেলবে। তোমরা আমার এই ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আমি যতটুকু করাচ্ছি তোমরা যদি ঠিকঠাক করে লেখো, এটা যদি লিখে ফেলো, নোট তৈরি করে ফেলো, তাহলে কিন্তু আশা করছি যে এর বাইরে তোমাদের কিছু তেমন পড়তে হবে না, ঠিক আছে। তোমরা এটা ভালো করে খেয়াল করো, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করো,
ব্যাস এতটুকুই যদি করো তাহলে আশা করছি যে তোমাদেরকে আর ভাবতে হবে না। ওকে, এবার আন্তঃশক্তি তোমার হচ্ছে কি ইউ দিয়ে প্রকাশ করেছি। আন্তঃশক্তির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, আন্তঃশক্তির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং তার মধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো পরে আসছি। তার মধ্যে আমরা দেখে নিই যে আন্তঃশক্তির পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন করা যায়, এই সম্পর্কে কয়েকটা জিনিস না বললে নয়। হ্যাঁ, তো আন্তঃশক্তির কিভাবে পরিবর্তন ক্যালকুলেশন করা যায় বা আন্তঃশক্তির পরম মান ক্যালকুলেশন করা যায় কিনা সেগুলো সম্পর্কে আমরা একটু অবগত হব। ওকে, চলো তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন করা যায়। ধরো একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমের কিছু পরিমাণে প্রাথমিক অবস্থায় ধরো তোমার হচ্ছে শক্তি রয়েছে, আন্তঃশক্তি। তো এখানে বিভিন্ন প্রকারের শক্তি যদি যোগ করি, ঠিক আছে, বাইরে থেকে কিছু পরিমাণে তাপ দিলাম, ধরো কিছু পরিমাণে তাপ দিলাম, বা এর উপরে কিছু পরিমাণে কার্য করা যেতে পারে, ডব্লিউ পরিমাণে কার্য করা যেতে পারে, বা সিস্টেম কিছুটা কাজ করতে পারে, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে তার আন্তঃশক্তির পরিবর্তন হবে। তো এই পরিবর্তনটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো প্রাথমিক অবস্থায় ধরো কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কি, প্রাথমিক অবস্থায় সিস্টেমের ক্ষেত্রে যে শক্তিটা তাকে আমরা ইউ1 ধরছি, এবং অন্তিম অবস্থায় সিস্টেমের যে আন্তঃশক্তি সেটাকে আমরা ইউ2 ধরছি, ঠিক আছে। তাহলে পরিবর্তনটা কত হবে, আন্তঃশক্তির পরিবর্তন, এই আন্তঃশক্তির পরিবর্তনটাকে আমরা ডেল ইউ দিয়ে প্রকাশ করতে পারবো। মানে অন্তিম অবস্থায় আন্তঃশক্তি মাইনাস হচ্ছে প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি, অর্থাৎ ইউ2 মাইনাস ইউ1, এই আকারে কিন্তু আমরা পরিবর্তনটাকে ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল বৃহৎ পরিবর্তনের জন্য। এখন যদি মনে করো যে কোনো একটা সিস্টেমের স্লাইড মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে একেবারে ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের তোমার হচ্ছে কি আন্তঃশক্তির পরিবর্তনটা হচ্ছে, তখন আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, তখন আন্তঃশক্তির পরিবর্তনটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। ওকে, এই ডি দিয়ে প্রকাশ করব আন্তঃশক্তির পরিবর্তনটাকে। তাহলে কখন হচ্ছে ডেল্টা ইউজ করব এবং কখন ডি ইউজ করব নিশ্চয়ই বুঝতে পারলে যে যখন বৃহৎ পরিবর্তন হবে আন্তঃশক্তির তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আকারে মানে ডেল্টা দিয়ে প্রকাশ করব, আর যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় তখন আমরা ডিউ দিয়ে প্রকাশ করব এই আন্তঃশক্তির পরিবর্তনটাকে, ঠিক আছে। আচ্ছা, আন্তঃশক্তি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো যেটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমনটা হচ্ছে আন্তঃশক্তি একটি পরিমাণগত ধর্ম। এর আগেও আমরা বলেছি পরিমাণগত ধর্ম কি, পরিমাণগত ধর্মটা কি ছিল বলো দেখি। পরিমাণগত ধর্ম যেটা ছিল সেটা হচ্ছে যে ধর্মগুলো বা যে রাশিগুলো ওই সিস্টেমের পদার্থের পরিমাণের উপর নির্ভর করে বা ভরের উপর নির্ভর করে, বা যেটা হচ্ছে অ্যাডিটিভ বা সংযোজক ধর্ম, ঠিক আছে। তো এরকম আন্তঃশক্তি এটা হচ্ছে কি তোমার হচ্ছে একটা পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। কোন একটা সিস্টেমে ধরো একটা সিস্টেমের আমি গ্যাস নিয়েছি 1 কেজি, যদি ধরো গ্যাস নেই তাহলে তার যে আন্তঃশক্তি হবে সেটা যদি আমি 2 কিলো গ্যাস নেই, ঠিক আছে, 2 কিলো গ্যাস সিস্টেমটা, তাহলে কিন্তু তার আন্তঃশক্তির পরিমাণটা কিন্তু বেশি হবে এবং বেড়ে যাবে। তার মানে কি যে শক্তি আন্তঃশক্তির কথাটা বলছি সেইটা কিন্তু সিস্টেমের যে ভর তার উপরে নির্ভর করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পরিমাণগত ধর্ম, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট কোনো অবস্থায় কোনো সিস্টেমের আন্তঃশক্তির মান সিস্টেমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যদি সিস্টেমটা আলাদা আলাদা নিই সেম অ্যামাউন্টের একই ভরের তখন কি হবে আন্তঃশক্তির মান কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। এইটা তাহলে দ্বিতীয়টা আমরা বুঝতে পারলাম। এবার আন্তঃশক্তির মানটা কার উপর নির্ভর করে, আন্তঃশক্তির মানটা নির্ভর করে টেম্পারেচারের উপরে। যদি কোনো সিস্টেমের টেম্পারেচারটা যদি বা টেম্পারেচার বা উষ্ণতাটা যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু তার আন্তঃশক্তির পরিবর্তন হয় না। ওকে, যদি টেম্পারেচার পরিবর্তন না হয় অর্থাৎ ডেলটি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন যদি না করা হয়, ঠিক আছে, T2 - T1 যেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এইটা সমান যদি 0 করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ আন্তঃশক্তি কিন্তু সিস্টেমের ক্ষেত্রে একই থাকে, ঠিক আছে। এবার যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে কিন্তু আন্তঃশক্তির মানটা কি হবে, বৃদ্ধি পাবে। টেম্পারেচার যদি কমাই তাহলে আন্তঃশক্তির পরিমাণটা কমে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক, স্টেট ফাংশন। আন্তঃশক্তি কি, স্টেট ফাংশন। আন্তঃশক্তি হচ্ছে স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক, অর্থাৎ কোনো একটা সিস্টেমের অবস্থা যদি আমরা পরিবর্তন করি একাধিক পদ্ধতিতে একাধিক পথে, এই 1 নম্বর পথ
2 নাম্বার পথ, 3 নাম্বার পথ, ঠিক আছে। এই একটা সিস্টেম, এ অবস্থা থেকে বি অবস্থায় এলো, ঠিক আছে। কিন্তু আমরা কি করলাম, এই অবস্থা থেকে বি অবস্থায় নিয়ে আসলাম। এখানে ধরো U1 আর এখানে হচ্ছে আন্তঃশক্তির পরিমাণ U2, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আন্তঃশক্তির পরিবর্তনটা কত হবে না, যদি এই পথে আসি, 1 নাম্বার পথে আসি, তবুও দেখা গেল যে ডেল ইউ এর মান কতটা হচ্ছে U2 মাইনাস U1, যা হবে এই ক্ষেত্রে 2 নাম্বার পথে যদি আসি তবুও এই ডেল ইউ পরিমাণটা একই হবে। 3 নাম্বার পথে যদি আসি এই পরিবর্তন কিন্তু আলাদা হবে না, অর্থাৎ কোনো একটা সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তনের মান কিন্তু পথের উপর নির্ভর করছে না। এটা কার উপর নির্ভর করছে না, সিস্টেম কোন অবস্থায় আছে তার উপরে। ওকে, অর্থাৎ দুটি অবস্থা যদি সেম হয় তাহলে দুটি অবস্থা, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে গেলে যে কোনো পথ অবলম্বন করা যেতে পারে, কিন্তু প্রতিটি পথেই কি হবে না, আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু একই হবে। বোঝা গেল, ডেল ইউর পরিমাণটা একই হবে। অবস্থার অপেক্ষকের মানগুলো, যেগুলো যতগুলো স্টেট ফাংশন আছে বা অবস্থার অপেক্ষক আছে সবগুলোই কিন্তু এইরকম হবে। তার মধ্যে এইটা একটা স্টেট ফাংশন। ওকে, আচ্ছা চলো, তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে কি যে আন্তঃশক্তির পরম মান, আন্তঃশক্তির পরম মান গণনা করা সম্ভব নয়। ওকে, আন্তঃশক্তির পরম মান, কোন সিস্টেমের আন্তঃশক্তির পরম মান আমরা গণনা করতে পারবো না। কেন বলো তো দেখি? তার কারণ হচ্ছে যে কোনো একটা সিস্টেমে অসংখ্য অণু পরমাণু রয়েছে, তাহলে তারা কিন্তু বিভিন্ন স্পিডে চলাচল করছে, বিভিন্ন গতিতে চলাচল করছে, তারা বিভিন্ন স্পিডে মানে ঘুরছে, রোটেশন হচ্ছে তাদের। ওকে, তাদের ভাইব্রেশন হচ্ছে। তা প্রতিটা অণুতে, পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো বিভিন্ন স্পিডে ঘুরছে। তাদের কম্পনজনিত শক্তি, গতিজনিত শক্তি মানে ট্রান্সলেশনাল এনার্জি, তাদের মানে তোমার হচ্ছে বাইন্ডিং এনার্জি, এতগুলো মানে ক্যালকুলেশন করা কোনোভাবে সম্ভব হবে না। তাই কোনো একটা সিস্টেমের পরম যদি আন্তঃশক্তির পরিমাণ গণনা করতে যাও এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আমরা কি করতে পারি, আন্তঃশক্তির পরিবর্তনটা ক্যালকুলেশন করতে পারি। পরম মান ক্যালকুলেশন করা যায় না, কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন গণনা করা যায়। ওকে, তোমরা লিখে ফেলবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এইটা বুঝতে গেলে আমাদেরকে আর একটা জিনিস বাস্তবের সঙ্গে মিল রেখে একটা উদাহরণ যদি আমরা দিই, মনে করতে পারি। যেমন দেখো যে কোনো একটা ব্যক্তির, মনে করো যে মানে টোটাল সম্পদের পরিমাণ কিভাবে গণনা করবে তুমি, ঠিক আছে। ধরো যে কোনো একটা ব্যক্তির টোটাল সম্পদের পরিমাণ তোমাকে বলা হলো যে এর সম্পদের পরিমাণ তুমি গণনা করো, এটা কিন্তু সম্ভব নয়। পরম মান অর্থাৎ মানে মনে করো যে আমার ব্যক্তিগতভাবে আমার আজকে কত টাকা আছে, ঠিক আছে, আমার সম্পত্তির পরিমাণ কত টাকা, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি বা আমি এটাকে ক্যালকুলেশন করতে পারবো না, মানে একেবারে অ্যাকিউরেট কত টাকা আছে আজকের দিনে এটা কিন্তু আমি গণনা করতে পারবো না। কারণ আমার সম্পদ বা তোমার হচ্ছে এর মধ্যে কতগুলো জিনিস পড়ে, আমার ব্যক্তিগত সম্পত্তির মধ্যে যতগুলো আছে, আমার খাতা পেন বই থেকে শুরু করে আর যতগুলো ড্রেস পোশাক থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, জমি জায়গা বাড়ি হ্যান ত্যান যা আছে সবগুলোর যদি তুমি আজকে ভ্যালুয়েশন করতে চাও তাহলে পরম মান কিন্তু ভ্যালুয়েশন করা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু আমরা কি করতে পারি, আজকের দিনে আমার সম্পদের কতটা পরিবর্তন হয়েছে এইটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। বলো এবার কিভাবে? এটা মনে করো যে আজকের দিনে আমি মনে করো যে আজকে 2000 টাকা ইনকাম করলাম, ঠিক আছে, 2000 টাকা আয় করলাম, এবং পুরো দিনে আজকে আমি 1500 টাকা কি করলাম, ব্যয় করলাম। তাহলে আজকের দিনে আমার সম্পদের মানে তোমার হচ্ছে পরিবর্তন কতটা হলো, 2000 থেকে তুমি 2000 থেকে 1500 বাদ দিয়ে দাও। ওকে, তাহলে এই এত টাকা কিন্তু আমার কি হয়েছে, এটা বাদ দিলে কি হচ্ছে 500 টাকা কিন্তু আজকের দিনে আমার কি হচ্ছে গেন হয়েছে, অর্থাৎ এটা প্রফিট হলো। হয় পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু এই গণনাটা কিন্তু করা যায়, কিন্তু পরম মানটা গণনা করা যায় না। একই রকম ভাবে আন্তঃশক্তির মানে পরম মানটা কি করা যায় না, গণনা করা যায় না বা তুমি ক্যালকুলেশন করতে পারবে না। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন ক্যালকুলেশন করা যায়। ওকে, চলো এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো। এই
থার্মোডাইনামিক্স এর প্রথম যে ক্লাসটা ছিল সেখানে আমি বলেছিলাম যে এই ক্লাসে আমরা মানে থার্মোডাইনামিক্সে বা তাপগতিবিদ্যার যে এটা এই অধ্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার শক্তি তারা নিজেরা পরস্পরে কি হতে পারে, রূপান্তর হতে পারে। ঠিক আছে, এক প্রকারের শক্তি আরেক প্রকার শক্তিতে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে। ছিল তাপ শক্তি হয়ে গেল গতি শক্তি, ঠিক আছে, ছিল গতি শক্তি হয়ে গেল যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি ছিল সেখান থেকে হয়ে গেল তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে কি হলো আলোক শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, এইরকম করে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো এই পরিবর্তন সম্পর্কিত আমরা পড়বো এই চ্যাপ্টারে। তো থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্রটি, এই প্রথম সূত্রটি কি বলছে, আগে যেগুলো আমরা পড়েছি, আগে একটা আমরা সূত্র পড়েছি সেটা হচ্ছে কি যে শক্তির সংরক্ষণ সূত্র, এটা আমরা পড়েছি ছোটবেলা থেকে। তখন আমরা কি পড়েছিলাম যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ওকে, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এরকম আমরা পড়েছিলাম। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, ওকে, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারি, অনেক ভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তার মধ্যে কয়েকটা আমরা এখানে দেখব। দেখো যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে, মহাবিশ্ব মানে কি, এবার মহাবিশ্ব মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, যার বাইরে আর কিছু নেই। যেরকম একটা নিঃসঙ্গ সিস্টেম বলতে পারো, যেটা একটা নিঃসঙ্গ সিস্টেম, তার বাইরে কিছু নেই। তাহলে এর মধ্যে যত প্রকৃতির মানে যতটা শক্তি আছে এটা এর মধ্যেই অন্তর্নিহিত আছে, বাইরে থেকে কিছু শক্তি আসছে না বা চাচ্ছেও না এর বাইরে। তাহলে এর মানে মধ্যে কি হচ্ছে, শক্তিগুলো এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তিত হচ্ছে, কিন্তু পরিবর্তিত হলে এটা তো নষ্ট হচ্ছে না বা আলাদা করে তো সৃষ্টিও হচ্ছে না যে বাইরে থেকে আসছে এবং এখানে শক্তিটা অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে এবং তার শক্তি বাড়াচ্ছে, এরকম হচ্ছে না। তার জন্য বলা হচ্ছে যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণটা কি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে, তারপরে একটু আগে যেটা বলছিলাম ডেফিনেশনটা, যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক প্রকার শক্তি তুল্য পরিমাণ অন্য পরিমাণ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। ঠিক আছে, তুল্য পরিমাণ অন্য শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। আচ্ছা, তৃতীয়ত আমরা আরেকটা তোমার হচ্ছে দেখবো, এই পয়েন্টটা ভালো করে তোমরা লক্ষ্য করো এবং এটা অবশ্যই তোমরা লিখে ফেলবে। ওকে, এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো। কি বলা হচ্ছে, যে অবিরাম গতিতে কাজ করে, ঠিক আছে, অবিরাম গতিতে কাজ করার কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। যা কন্টিনিউয়াসলি একটা কি করবে, এমন একটা যন্ত্র তৈরি করো যা অবিরাম গতিতে মানে একবারে নিরবিচ্ছিন্ন ভাবে কি হবে, কাজ করবে। অর্থাৎ এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা কিনা শক্তির অপচয় ছাড়া অবিরাম ভাবে কোনো যন্ত্র কাজ করতে পারে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে এটা যে পৃথিবীতে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা অবিরাম ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাবে, কিন্তু তাকে কি মানে সেই যন্ত্রটা কি করবে না, না সেই যন্ত্রটা কোনো রকম শক্তির অপচয় করবে না। আমি মানে এরকম একটা ব্যাপার যে কোনো যন্ত্র আছে, বাইরে থেকে কোনো আমি কাজ করছি না বা বাইরে থেকে তাপ দিচ্ছি না, তেল দিচ্ছি না, আর কিছু দিচ্ছি না। ঠিক আছে, যন্ত্রটা কি করছে না, নিজে নিজে কি হচ্ছে, কাজ করে যাচ্ছে। আমি বাইরে থেকে কোনো রকম কিছু দিচ্ছি না, শক্তির অপচয় ছাড়া। অর্থাৎ এই যন্ত্রটা কোনো রকম শক্তির অপচয় করে না। যেমন একটা ধরো মেশিন চলছে, মনে করতে পারো মোটর সাইকেল চলছে, তো মোটর সাইকেলে আমরা যদি তেল না দিই তাহলে কিন্তু কি করতে পারবে না, নিরবিচ্ছিন্ন ভাবে কোনো রকম সে কাজ করতে পারবে না। কাজ করবে তখনই যখন আমরা ওতে তেল দেব, তখনই কিন্তু মোটর বাইকটা চলবে। ওকে, তাহলে শক্তির অপচয় হচ্ছে, ওইটা শক্তির এক প্রকারের শক্তি অপচয় করছে। ওইখানে যে তেলটা দিলাম ওখানে কেমিক্যাল এনার্জি নিহিত আছে, কেমিক্যাল এনার্জিটা যখন আমরা পুড়াচ্ছি তখন তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, ওই তাপ কি করছে না ওইখানে মোটরটাকে ঘোরাচ্ছে। তাহলে মোটরটাকে ঘোরাচ্ছে তার মানে কি, ওই কেমিক্যাল এনার্জিটা কিন্তু এখানে কি করলো, অপচয় করলো। তাই বলা হচ্ছে পৃথিবীতে এমন কোন যন্ত্র তৈরি করা সম্ভব নয় যে যন্ত্র কি করবে, অবিরাম ভাবে কাজ করবে কিন্তু কোন রকম শক্তির অপচয় ছাড়াই কাজ করবে। এরকম ভাবে কোন যন্ত্র তৈরি করা আজ পর্যন্ত সম্ভব হয়নি এবং সম্ভব নয়, এই কথাটাই বলা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রতে। ঠিক আছে, যদি এরকম হতো যে তৈরি করা সম্ভব হচ্ছে, আমি কিছুই দিচ্ছি না মেশিনে, এমন একটা মেশিন তৈরি করলাম যা অহরহ কাজ করছে মানে ঘুরছে এবং সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি, মানে তাহলে এটা কিরকম হতো, যে কিছুই নেই অথচ সেখান থেকে শক্তি উৎপাদন হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে অ্যাকচুয়ালি এই প্রকারের যে যন্ত্র, এই যন্ত্রের কথাটা বললাম, এটাকে বলা হয় পারপেচুয়াল
মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড, অর্থাৎ প্রথম প্রকারের নিয়ত চলমান যন্ত্র। ঠিক আছে, এইটা কখনোই তৈরি করা সম্ভব নয়। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ ঠিক আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো তাহলে বোঝা গেল মহাবিশ্বে মোট শক্তির পরিমাণটা কি নির্দিষ্ট, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এবং বিভিন্ন প্রকারের শক্তিগুলো কি হয়, এক শক্তি আর এক শক্তিতে রূপান্তরিত হয়, তুল্য পরিমাণে শক্তি রূপান্তরিত হয়। ঠিক আছে, যেমনটা মনে করো যে আমরা যদি 1 ক্যালোরি তাপ নষ্ট করি, সেখান থেকে তাপ কি করবে না, তাপটা নষ্ট হয়ে এই শক্তিটা নষ্ট হয়ে কার্যতে পরিণত হয়, এবং এখানে কার্যতে কত হয় না 4.2 জুল প্রায় কি হয় কার্য সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে 1 ক্যালোরি ওই কারণে তোমার হচ্ছে কার সঙ্গে এই 4.2 জুলের সঙ্গে তুল্য। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে তাপ কিসে পরিণত হলো, তাপ কার্যতে পরিণত হলো। ওকে, বা তুমি যদি 4.2 জুল কার্য করো তাহলে সেখান থেকে 1 ক্যালোরি তাপ পেতে পারো, এই জন্য আমরা এভাবে লিখি। ওকে, তাহলে শক্তি এক প্রকারের শক্তি অন্য প্রকারের শক্তিতে রূপান্তরিত হতে পারে, তুল্য পরিমাণ শক্তি রূপান্তরিত হবে, কিন্তু সেটা ধ্বংস হবে না। ওকে, চলো এবার তাপগতিবিদ্যার গাণিতিক রূপটা আমরা দেখে নিই। ঠিক আছে, তাপগতিবিদ্যার গাণিতিক রূপ, তাহলে আমরা দেখো মনে করো যে কোনো একটা সিস্টেমের, মনে করো কোনো একটা সিস্টেম এর প্রাথমিক অবস্থা আমি ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থা। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় মনে করো যে এই সিস্টেমের যে পরিমাণ শক্তি ছিল আন্তঃশক্তি, সেটা হচ্ছে U1। এবার কি করলাম, বাইরে থেকে আমরা কিউ পরিমাণে তাপ যোগ করলাম। ঠিক আছে, কিউ পরিমাণে তাপ যোগ করলে কি হবে, যে আন্তঃশক্তি সিস্টেমের আন্তঃশক্তিটা কি হবে, বৃদ্ধি পাবে। যেমন তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, আন্তঃশক্তিটা বৃদ্ধি পায়। তেমনি যদি বাইরে থেকে তুমি সিস্টেমে তাপ যোগ করো তাহলে কি হয়, সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পায়। ওকে, আমরা জানি যে তাপ যদি কোনো সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে তার উষ্ণতাটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ওইখান থেকে তাহলে কিউ পরিমাণে কি করা হলো না, তাপ দেওয়া হলো। এরপর পরিবেশ দ্বারা সিস্টেমের উপর কার্য করা হলো ডব্লিউ পরিমাণ। ঠিক আছে, ডব্লিউ পরিমাণ কার্য করা হলো। তাহলে এখন সিস্টেমের আন্তঃশক্তি মোট কতটা হবে না, প্রাথমিক অবস্থায় কত ছিল U1, এর সঙ্গে যোগ হলো কত কিউ পরিমাণে তাপ যোগ করলাম, আর এর সঙ্গে আমরা ডব্লিউ পরিমাণে কি করলাম, কার্য, বাহ্যিক চাপ মানে বাহ্যিক পরিবেশ দ্বারা কি হলো, সিস্টেমের উপরে কার্য করা হলো, তাহলে সেটা পজিটিভ হবে। তাহলে কার্য যেটুকু করা হলো তার জন্য কি হবে, আন্তঃশক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরিবেশের সিস্টেমের উপর যদি পরিবেশ কাজ করে তো সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমের শক্তিটা বাড়ে, আন্তঃশক্তিটা বাড়ে। সেই জন্য টোটাল এখন মানে এই যে তোমার হচ্ছে প্রাথমিক অবস্থায় কি ছিল, প্রাথমিক অবস্থায় তোমার এখানে প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তিটা আমি ইউ ধরেছি। ঠিক আছে, U1। তাহলে অন্তিম অবস্থায় কত, যখন এই দুটো যখন অ্যাড করছি তখন অন্তিম অবস্থায় যেটা হচ্ছে যে U1 এর সঙ্গে আমার কিউ যোগ করতে হবে প্লাস ডব্লিউ যোগ করতে হবে। ঠিক আছে, এইটা সব মিলিয়ে হবে কি তোমার হচ্ছে আন্তঃশক্তি U2। বোঝা গেল? তাহলে এই সমীকরণটা আমরা পাচ্ছি, প্রাথমিক অবস্থায় ছিল U1, অন্তিম অবস্থায় কত হচ্ছে U2, কিন্তু U2 কতটার সঙ্গে সমান হবে, এইটার সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে আরেকবার একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি U1 প্লাস কিউ প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু কত পেলাম, U2। ওকে, এটা পাচ্ছি U2, অর্থাৎ অন্তিম যেটা হচ্ছে আন্তঃশক্তির পরিমাণটা। তাহলে U2 মাইনাস U1 এটা কত হবে, এটা হচ্ছে কিউ প্লাস ডব্লিউ। ওকে, তাহলে আমি যদি কোনো একটা কিছুর পরিবর্তন ক্যালকুলেশন করতে চাই তখন অন্তিম মাইনাস তোমার হচ্ছে প্রাথমিক, এই জিনিসটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। সেই জিনিসটাই আমরা কি করলাম, যে সেই জিনিসটাই আমরা এখানে লিখলাম। ঠিক আছে, অন্তিম অবস্থায় তোমার হচ্ছে আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, ডেল ইউ আকারে লিখতে পারি। ওকে, ডেল ইউ তাহলে ইজ ইকুয়াল টু কত হলো, কিউ প্লাস ডব্লিউ। এইটা হচ্ছে
থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তোমরা এটা লিখে ফেলবে। ডেল ইউ ইজ ইকুয়াল টু কত পেলাম, কিউ প্লাস ডব্লিউ। অর্থাৎ আন্তঃশক্তির যে পরিবর্তনটা হচ্ছে সেটা কার জন্য পরিবর্তন হচ্ছে, যে পরিমাণে তাপ আমি দিয়েছি তার জন্য পরিবর্তন হচ্ছে। আর মানে তোমার হচ্ছে সিস্টেমের উপরে পরিবেশ যে পরিমাণে কার্য করছে তার জন্য কি হচ্ছে, তোমার হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জিটা পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তন করতে গেলে হয় আমাকে তাপ দিতে হবে, আর না হলে কার্য করতে হবে। হ্যাঁ, এটাও সত্য, যদি আমরা সিস্টেম থেকে দেখি যে তাপ বেরিয়ে যাচ্ছে বা সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে, তাহলে এই জিনিসগুলো মানে কিউ এবং ডব্লিউ, যেটা কিউ মানে কি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটার কথা বলছি, আর ডব্লিউ মানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হতে পারে অথবা অন দ্য সিস্টেম হতে পারে। আমরা এটা সাইন কনভেনশনও আমরা পড়েছি, যদি পরিবেশের ওপরে সিস্টেম কাজ করে, ঠিক আছে, অর্থাৎ সিস্টেমটা প্রসারিত হচ্ছে, তখন কিন্তু ডব্লিউর মান নেগেটিভ হবে। কিন্তু যদি সিস্টেমের উপর পরিবেশ কাজ করে, উল্টোটা সিস্টেম যদি সংকুচিত হয়, আয়তন যদি কমে যায়, সেই ক্ষেত্রে ডব্লিউর মান কিন্তু পজিটিভ হবে, এটা আমরা জানি। একই রকম ভাবে তাপ যদি সিস্টেমে দেয়া হয়, তার মানে সিস্টেমে তাপের পরিমাণ মানে তাপমাত্রার পরিমাণ বাড়বে, ফলে তার শক্তি বাড়বে, ফলে এই ক্ষেত্রে কিন্তু কিউ এর পরিমাণটা পজিটিভ হবে। কিন্তু যদি সিস্টেম থেকে যদি তাপটা বেরিয়ে যায়, তখন কিন্তু তার মানটা নেগেটিভ হবে। তাহলে তাপ এবং কার্য এই দুটোর দ্বারা কি হয়, আন্তঃশক্তির পরিবর্তনটা করা যায়। তবে এইটা হচ্ছে কি বৃহৎ পরিবর্তনের জন্য আমরা এই সূত্রটা লিখবো। ওকে, থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে গাণিতিক রূপটা। যদি বৃহৎ পরিবর্তন হয় আন্তঃশক্তি, তাহলে এই সূত্রটা আমরা লিখবো। কিন্তু যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, আর এটা আমরা পরে হিটিং করে লিখে রাখো, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তনটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, ডি, তাহলে ডি ইউ ইজ ইকুয়াল টু কত, ডেল্টা কিউ প্লাস হচ্ছে ডেল্টা ডব্লিউ। এবার এইখানে এক জায়গায় আমরা ডেল্টা লিখছি, এক জায়গায় ডি লিখছি, এইটার তফাৎটা কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি আমরা তাপের পরিবর্তন করি, অর্থাৎ তাপটা যদি সঞ্চালিত হয় সিস্টেম এবং পরিবেশের মধ্যে খুব অল্প পরিমাণে, আর সেখানে যদি অল্প পরিমাণে মানে তোমার হচ্ছে কার্য ইনভলভ থাকে, বা এখানে যদি কার্য করা হয় সে সিস্টেমের উপরে হতে পারে বা সিস্টেম দ্বারা হতে পারে, তখন কিন্তু আমরা এইভাবে প্রকাশ করব। কোথায় ডি ইউজ করব, কোথায় ডেল্টা ইউজ করব, এটা হচ্ছে লোয়ার কাস্ট ডেল্টা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে অতি অল্প আন্তঃশক্তির পরিবর্তন হয়েছে, এখানে ডি কখন ইউজ করব না, যদি রাশিটা স্টেট ফাংশন হয় তখন আমরা ডি ইউজ করি, অর্থাৎ সেখানে কিন্তু পারফেক্ট ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ গুলো হয়। ঠিক আছে, কিন্তু যদি সেটা স্টেট ফাংশন না হয়, অর্থাৎ পাথ ফাংশন হয়, তখন কি হয় না, তখন কিন্তু আমরা লোয়ার কাস্ট ডেল্টা, এই ডেল্টাটা ইউজ করে থাকি। ওকে, তাহলে যেহেতু তোমার হচ্ছে এই কিউ এবং ওয়ার্ক ডব্লিউ, কার্য এবং তাপ, এই দুটোই হচ্ছে চলমান শক্তি, অর্থাৎ এরা কিন্তু কোনো একটা সিস্টেমের স্টোর থাকে না, অর্থাৎ জমা থাকে না এগুলো। ঠিক আছে, এগুলো কি হয়, যখন তোমার হচ্ছে ট্রান্সফার হয় তখন এদের অস্তিত্ব আছে, আদারওয়াইজ যখন তোমার হচ্ছে ট্রান্সফার হয় না, যেমন তাপ ট্রান্সফার না হলে তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, এটা এর আগেও আমি তোমাদেরকে বলেছি। সুতরাং মানে যেগুলো পাথ ফাংশন, এই দুটো কি, এইটা আর এইটা, এই দুটোই কিন্তু পাথ ফাংশন। ওকে, পাথ ফাংশন, কিন্তু এটা কি, এটা হচ্ছে স্টেট ফাংশন। তাহলে পাথ ফাংশন, স্টেট ফাংশন, পাথ ফাংশনের জন্য আমরা ডেল্টা ইউজ করব, এবং স্টেট ফাংশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডি ইউজ করব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য। ওকে, আচ্ছা চলো তারপরে নেক্সট স্লাইডে। এবার আমরা কি করব না, বিভিন্ন প্রক্রিয়ার প্রথম সূত্রের গাণিতিক রূপটাকে আমরা দেখব। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়া পড়েছিলাম এর আগে, সমস্ত প্রক্রিয়া পড়েছিলাম। আইসোথার্মাল প্রসেস, এটাকে আমরা বলেছিলাম কি, আইসোথার্মাল প্রসেসটা কি, যদি কোনো প্রসেস বা যদি কোনো প্রক্রিয়া কি হয় না, যদি কোনো প্রক্রিয়া চলাকালীন উষ্ণতার যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি বলেছিলাম, আইসোথার্মাল প্রসেস বলেছিলাম। তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য কি হবে, আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারটা T1 এবং T2 টেম্পারেচারটা সমান হবে, অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে ডেল্টা টি অর্থাৎ T2 মাইনাস T1 এটা কি হবে, এটা 0 হবে। এবার টেম্পারেচার যদি পরিবর্তন না হয়, তো সেই ক্ষেত্রে যেটা হয় ডেল্টা ইউ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু শূন্য হবে। কেন, কারণ আমি বলেছি
আন্তঃশক্তি কেবলমাত্র কার উপরে নির্ভর করে, তোমার হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে। সিস্টেমে যদি উষ্ণতা পরিবর্তন না হয় তাহলে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন হবে না। ওকে, তাহলে ডেল ইউ বা আন্তঃশক্তির পরিবর্তন কত হচ্ছে, 0 হচ্ছে, বা ডি ইউ ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করছি, বিভিন্ন প্রক্রিয়ায় যে থার্মোডাইনামিক্সের যে প্রথম যে সূত্রটা তার গাণিতিক রূপটা কিরকম হবে, তাহলে ওইটা আমরা দেখি। আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে জানি কি, প্রথম সূত্র থেকে পাই কি, দেখো প্রথম সূত্র অনুযায়ী যেটা পাচ্ছি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কত, কিউ প্লাস ডব্লিউ। ওকে, এবার যেহেতু ইউ এর মানটা কত 0 পেয়েছি, তাহলে আমরা বলতে পারবো কি না, কিউ প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডব্লিউ, এটা বলতে পারবো। অথবা এভাবে এটাও বলা যেতে পারে যে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ। এই দুটো সিগনিফিকেন্স আমরা বুঝবো। ঠিক আছে, এই দুটো সিগনিফিকেন্সটা কি, যদি কোনো একটা সিস্টেম যদি উষ্ণতায় থাকে, উষ্ণতার যদি পরিবর্তন তার না হয়, উষ্ণতা পরিবর্তন করা ছাড়াই, ঠিক আছে, যদি এরকম হয় যে তাপের আদান প্রদান হচ্ছে, এখানে কিউ পরিমাণ তাপের আদান প্রদান হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, কিছু পরিমাণে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কিছু পরিমাণে কার্য সংঘটিত হচ্ছে, তবে এই সাইনের সিগনিফিকেন্সটা কি হবে, তাৎপর্যটা কি হবে, কিউ যখন পজিটিভ তখন কিন্তু ডব্লিউ নেগেটিভ। তার মানেটা কি বলা হচ্ছে, তার মানে হচ্ছে যদি সমস্ত প্রক্রিয়ায় কি হচ্ছে, এই যে প্রক্রিয়াটা কি, সমস্ত প্রক্রিয়ায় আমরা বলতে পারি যে সিস্টেম দ্বারা গৃহীত তাপ কি হবে না, সিস্টেম দ্বারা কৃত কার্যের সঙ্গে সমান হবে। সিস্টেম এখানে কি হচ্ছে, ডব্লিউ মাইনাস, অর্থাৎ সিস্টেম কৃত কার্য করছে। তাহলে সিস্টেমে যদি কিউ পরিমাণে তাপ দিই তাহলে সিস্টেম কি করবে, ডব্লিউ পরিমাণে কার্য করবে। ঠিক আছে, এটা হচ্ছে সিগনিফিকেন্স। যদি এটা সিগনিফিকেন্স দেখি তাহলে কি হবে, এখানে হচ্ছে কিউ মাইনাস, অর্থাৎ কি হলো যে সিস্টেম থেকে যখন তাপটা বাইরে বেরিয়ে যায় তখন কিন্তু মাইনাস হয়, কিন্তু সিস্টেমে যখন তাপটা ঢোকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, কিউটা প্লাস হয়। ওকে, তাহলে যখন কিউটা মাইনাস অর্থাৎ তাপ কি হচ্ছে, বেরোচ্ছে, তখন আমরা কি বলবো, সিস্টেম দ্বারা বর্জিত তাপ সিস্টেমের উপর পরিবেশ দ্বারা কৃত কার্যের সঙ্গে সমান। বোঝা গেল, অর্থাৎ ডব্লিউ পরিমাণে কার্য যদি পরিবেশ সিস্টেমের উপরে করে, অর্থাৎ কিভাবে করবে, এটা পরিবেশ কি করবে, সিস্টেমের উপরে একটা প্রেসার প্রয়োগ করবে, ফলে কি হবে, সিস্টেমের সংকোচন হবে। সিস্টেমের সংকোচন হলে কি হয়, তার আয়তনের পরিবর্তন হয়, ফলে তার কার্য একটা সম্পাদন হয়। সেই কার্যটা কে করে, পরিবেশ করে। কার উপরে করে, সিস্টেমের উপর করে। তাহলে সেই কৃত কার্যের পরিমাণটা কতটা হবে না, সিস্টেম দ্বারা বর্জিত তাপের সঙ্গে সেটা সমান হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা একবার লিখে ফেলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, থার্মোডাইনামিক্সের প্রথম যে সূত্রটা সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তোমরা এই প্রক্রিয়াটা দেখেছো, সেটা কি, কোন একটা সিস্টেম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। কখন বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা তখনই বলবো যখন সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি কোনো রূপ শক্তি অর্থাৎ কোন রূপ তাপের যদি আদান প্রদান না হয়। ঠিক আছে, যদি এরকম হয় যে সিস্টেমের ওয়ালটা, এই যে বাউন্ডারিটা, এটা অ্যাডায়াবেটিক প্রকৃতির যদি হয়, কি বললাম, সিস্টেমের ওয়াল বা বাউন্ডারি যদি অ্যাডায়াবেটিক প্রকৃতির হয়, তাহলে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কি হবে, সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে অর্থাৎ সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোন রূপ তাপের আদান প্রদান হচ্ছে না। তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে কিউ, এটা তোমার হচ্ছে তাপের আদান প্রদান যেহেতু বন্ধ, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেছে। এবার থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে কি পাচ্ছি আমরা, যেটা পাচ্ছি যে ডিইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, এটা পাওয়া গেল। তাহলে ওইখান থেকে আমরা কি দেখছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বা অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই কিউ এর মানটা 0। তাহলে আমরা যেটা পাচ্ছি ডি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি, তোমার হচ্ছে ডব্লিউ। ওকে, তাহলে এই জিনিসটা পাওয়া গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ডেল্টা ইউ
ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডব্লিউ। এইটাও লিখতে পারি যেমন তেমন এটাও লেখা যায়, যেমন এটা লেখা যায় তেমন ওটাও লেখা যায়। এই দুটো সিগনিফিকেন্সটা আমাদেরকে একটু বুঝে রাখতে হবে, ঠিক আছে। সিগনিফিকেন্সটা কি না, যদি তোমার হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ সেখানে কি হচ্ছে না তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, বাইরে থেকে কোনো তাপ দিচ্ছি না, বা বাইরে থেকে কোনো তাপ বাইরেও ভিতর থেকে মানে সিস্টেমের ভিতর থেকে বাইরেও কোনো প্রকারের তাপ আসছে না, সেই সময় যদি হঠাৎ করে প্রসারিত হয় সিস্টেম, হঠাৎ করে যদি সে সংকুচিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিরকম ভাবে তোমার হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন ঘটবে সেটা আমরা দেখবো। যখন প্রসারিত হচ্ছে, এই যে এটা দেখো, এটা কি হচ্ছে ডব্লিউ হচ্ছে পজিটিভ, অর্থাৎ কি হচ্ছে মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বাই দ্য সারাউন্ডিং। তখন কি হচ্ছে, তার মানে কি সিস্টেম যদি সিস্টেমের উপর যদি কার্য করা হয় ডব্লিউ পরিমাণে, তাহলে তখন পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, মানে সিস্টেমের উপর যদি কার্য করা হয়, অর্থাৎ কি হলো সিস্টেমের সংকোচন হলো, V2 কি হলো অন্তিম আয়তনটা কি হচ্ছে ছোট হচ্ছে প্রাথমিক আয়তনের তুলনায়, এই ক্ষেত্রে এটা হচ্ছে কি সংকোচনের জন্য, ঠিক আছে, বা কম্প্রেশনের জন্য। তখন কি হচ্ছে না, এটা কার জন্য বললাম, সংকোচন। সংকোচনের ক্ষেত্রে কি হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে, সেই ক্ষেত্রে ডব্লিউ পজিটিভ। অর্থাৎ যদি আমরা বাইরে থেকে ডব্লিউ পরিমাণ কাজ করি, অর্থাৎ যদি আমরা মানে তোমার হচ্ছে বাইরে থেকে সিস্টেমের আয়তনটাকে পরিবর্তন করি, কম্প্রেস করি, তাহলে যেটা হবে যে পরিমাণে কার্য হবে সেটা কি হবে, ওই কার্যটার জন্য তত পরিমাণ তুল্য পরিমাণ কি হবে আন্তঃশক্তির পরিবর্তনটা হবে, অর্থাৎ পজিটিভ পরিবর্তন হবে, আন্তঃশক্তিটা বাড়বে, ঠিক আছে। ডব্লিউ পরিমাণে কার্য করলে কি হবে, আন্তঃশক্তির পরিমাণটা এটা পরিমাণে বাড়বে। আবার যদি দেখি এখানে মাইনাস মাইনাস আছে, তার মানে কি সিস্টেম দ্বারা কৃত কার্য, এটা কি সিস্টেম দ্বারা কৃত কার্য, সিস্টেম দ্বারা কৃত কার্য, ঠিক আছে। তাহলে সিস্টেম দ্বারা কৃত কার্য, সিস্টেম যদি কার্য করে অর্থাৎ নিজে প্রসারিত হয়, তাহলে মনে করো ডব্লিউ পরিমাণে কার্য করেছে, তাহলে ডব্লিউ পরিমাণে যদি কার্য করে তাহলে এটাকে মাইনাস বলবো বাই কনভেনশন। তো তাহলে কি হবে, সিস্টেম নিজে যদি কাজ করে তাহলে কি দেখছি মাইনাস ডেল্টা ইউ, অর্থাৎ এখানে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু ঋণাত্মক। ঋণাত্মকের অর্থ হচ্ছে তার আন্তঃশক্তির পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো সিস্টেম রুদ্ধতাপীয় ভাবে নিজে কোনো ভাবে প্রসারিত হয় নিজে নিজে, তাহলে কিন্তু তার আন্তঃশক্তির পরিমাণ কমে যাবে, ব্যাস এটা হচ্ছে তার সিগনিফিকেন্স। তাহলে ওই কথাটাই তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি লিখবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম কার্য করলে কি হয়, তার আন্তঃশক্তি হ্রাস পায়। ওকে, ব্যাস এতটুকু আমরা লিখে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কি হবে সেটা আমরা দেখলাম। ওকে, চলো এরপরে আমরা যেটা দেখবো সম আয়তনিক বা আইসোকোরিক প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে। সম আয়তনিক প্রক্রিয়ার জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে কিভাবে লেখা যায়, ক্লিয়ার। তাহলে দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে আবার লিখি আমরা, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কত, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ প্লাস ডব্লিউ। এখন বলা হয়েছে সম আয়তনিক বা আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের জন্য, এই আইসোকোরিক প্রসেসের জন্য কি আমরা বলি ডেল্টা ভি, এইটা হচ্ছে 0, অর্থাৎ প্রাথমিক আয়তন, কেন যেহেতু সম আয়তনিক অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু কত V2, প্রাথমিক আয়তন অন্তিম আয়তন যেহেতু সমান থাকবে, তাই ডেল্টা ভি অর্থাৎ আয়তনের পরিবর্তনটা কত হয় এখানে 0 হয়। ওকে, তাহলে আয়তনের পরিবর্তন যদি 0 হয়, তাহলে আমরা দেখো সম আয়তনিক প্রসেসে কি হচ্ছে, আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে কি হচ্ছে কিউ প্লাস ডব্লিউ। ডব্লিউ মানে কি, আবার আমরা জানি ডব্লিউ মানে হচ্ছে V1 টু V2 P এক্সটার্নাল ইনটু হচ্ছে ডেল্টা ভি, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের জন্য এভাবে আমরা লিখতে পারি। কিন্তু যদি সেটা তোমার হচ্ছে অনাদর্শ গ্যাস হয়, ঠিক আছে, বা এটা যদি অপরাবর্ত প্রক্রিয়া হয়, এটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার জন্য, পরাবর্ত প্রক্রিয়া, ঠিক আছে। অপরাবর্ত প্রক্রিয়ার জন্য কি লিখবো, দেখ পরাবর্তর জন্য লিখে ফেলি, তাহলে কিউ মাইনাস এই যে দেখো ডেল্টা ভির পরিমাণটা কত হচ্ছে 0, তার মানে এই পুরো পার্টটা কি হয়ে যাবে 0, অর্থাৎ আমরা যেটা পেলাম যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কত
কিউ ইন্টু ভি, এই ভি কিউ সরি ইন্টু ভি নয়, এটা হচ্ছে সাফিক্সে ভি দেওয়া হলো, ঠিক আছে। তার কারণ হচ্ছে মানে এটা বোঝায়, এটা কি বোঝায়, এটা বোঝায় আয়তন স্থির রেখে স্থির আয়তনে গৃহীত বা বর্জিত তাপকে বোঝায়। ওকে, স্থির আয়তনে গৃহীত বা বর্জিত তাপটাকে কি বলছি, কিউ ভি। তাহলে আয়তন যদি স্থির রেখে আমি যদি কিউ পরিমাণে তাপ দিই, তাহলে পুরোটা কিসে পরিণত হবে, আন্তঃশক্তিতে পরিণত হবে, অর্থাৎ আয়তনের তোমার হচ্ছে ইন্টারনাল এনার্জিকে বাড়াবে। এভাবে একই রকম ভাবে আমরা বলতে পারি যে ডেল্টা ইউ মাইনাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কি হবে, কিউ ইন্টু ভি। অর্থাৎ যদি স্থির আয়তনে কোনো সিস্টেম কিউ ভি পরিমাণ মানে তাপ ছেড়ে দেয়, কিউ পরিমাণ তাপ ছেড়ে দেয়, তাহলে তার আন্তঃশক্তির পরিমাণ কি হবে, কমে যাবে। আর যদি কিউ ভি পরিমাণ যদি তাপ আমরা দেই, তাহলে সেটা কি হবে না, আন্তঃশক্তির পরিমাণটাকে পুরো বাড়াবে। তাহলে এইটা কিন্তু অনেক সময় প্রমাণ করতে দেই যে প্রমাণ করো এইটা। ওকে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, বলবো যে স্থির আয়তনে তোমার হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তির পরিবর্তন, এটা সমান এটা। তো এটা আমরা কোথা থেকে শুরু করব, আমরা বলবো যে আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এটা লিখবো, ঠিক আছে। তারপরে আমরা বলবো যে সম আয়তনিক বা আইসোকরিক প্রসেসের জন্য আমরা কি ডেল ভি এর মান 0 এটা লিখবো, ঠিক আছে। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখবো যে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ভি1 টু ভি2 পি ইন্টু হচ্ছে ডেল্টা ভি, এটা লিখবো। এখানে এক্সটার্নালটা হচ্ছে যদি পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে করি, তো এই পি এক্সটার্নালটা যেটা সেটা হচ্ছে গ্যাসের চাপের সঙ্গে প্রায় সমান হয়ে যাবে। তখন আমরা কি লিখতে পারবো, তখন আমরা এই পি এক্সটার্নাল যেটা বলছি মানে বাহ্যিক চাপ, এটা কিন্তু গ্যাসের চাপ পি এর সঙ্গে সমান হবে, সেই কারণে আমরা এটা লিখতে পারবো। আর ওইটার জন্য কি করব, তারপরে লাইনে আমরা এই ডব্লিউর পরিবর্তে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। ডব্লিউর পরিবর্তে বসিয়ে দিয়ে আমরা যেহেতু দেখতে পেলাম যে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0, তাই এখানে যদি বসিয়ে দিই তাহলে 0 ইনটু সামথিং কিছু একটা আছে, তো ওটা পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই 0 হয়ে গেল। যেহেতু এটা স্থির আয়তনে হচ্ছে, তাই আমি এই সাফিক্সে তোমার কি নিলাম, তোমার হচ্ছে এখানে ভি নিয়েছি। ওকে, তাহলে এখান থেকে প্রমাণিত হলো ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু মানে কিউ ভি। ওকে, তাহলে এটা প্রমাণটা তোমরা করে রাখবে। চলো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরাবর্ত বা চক্রীয় প্রক্রিয়াতে, এর ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা কিরকম হবে, ঠিক আছে। চক্রীয় প্রক্রিয়া কাকে বলে, এর আগে আমরা পড়ে নিয়েছি সেটা, যে কোনো একটা প্রক্রিয়া যদি এ থেকে বি ধরো গেল, বি থেকে সি গেল, সি থেকে যদি ডি তে যায়, আবার যদি ডি থেকে ই এফ এরকম যেতে পারে, বাট আমি এখানে শেষ করছি। যদি আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে আমরা কি বলি, চক্রীয় প্রক্রিয়া বলি। চক্রীয় প্রক্রিয়াতে আমরা একটা জিনিস দেখেছিলাম যে স্টেট ফাংশন যেগুলো ছিল তাদের প্রতিটির পরিবর্তনের মানটা শূন্য হয়েছিল, ঠিক আছে। স্টেট ফাংশন মানেই হচ্ছে চক্রীয় প্রক্রিয়ায়, যেহেতু কোনো এক মানে ওই সিস্টেমটা কি হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধাপে, হ্যাঁ একাধিক ধাপে কি হচ্ছে বিভিন্ন পথ ঘুরে আবার প্রাথমিক অবস্থায় আসে, তাহলে স্টেট ফাংশনের মান যেহেতু কেবলমাত্র পদার্থ কোন অবস্থায় আছে তার উপরে যেহেতু নির্ভর করে, তাই প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা এই দুটো যদি সেম হয়, তাহলে কিন্তু স্টেট ফাংশনগুলো যেগুলো আছে বা অবস্থাগত ধর্ম আছে যেগুলো, প্রতিটির পরিবর্তনের মান কিন্তু শূন্য হবে। এই কারণে ডেল্টা ইউ এর মান কত হবে, শূন্য হবে, ঠিক আছে। বা আন্তঃশক্তির পরিবর্তনটা হবে না। একই রকম ভাবে আদার্স যে স্টেট ফাংশন গুলো আছে তাদের মানও কিন্তু শূন্য হবে, তাদের পরিবর্তনের মানটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা কি পেলাম, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু শূন্য পেলাম। তাহলে প্রথম সূত্র থেকে কি পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারবো না, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। ওকে, তাহলে এর মানটা কত ছিল, এর মানটা তো আমরা পেলাম সাইক্লিক প্রসেসের জন্য বা চক্রীয় প্রক্রিয়ার জন্য কত পেলাম, এটা শূন্য পেলাম। তাহলে আমরা বলতে পারি যে কিউ প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এটা শূন্য বলতে পারি। তাহলে একই রকম ভাবে কিউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডব্লিউ, বা এটা একটা যেরকম বলতে পারি তেমন আমরা বলতে পারি যে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ, এটাও বলা যেতে পারে। দুটো সিগনিফিকেন্স আলাদা হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কিউ পরিমাণে তাপ গৃহীত হয়, কি বললাম, চক্রীয় প্রক্রিয়ায় যদি কিউ পরিমাণে তাপ সিস্টেমটা গ্রহণ করে, তাহলে কি হবে না, সিস্টেমটা নিজে প্রসারিত হবে এবং ডব্লিউ পরিমাণে কাজ করবে, সেই জন্য ঋণাত্মক। আবার যদি ডব্লিউ পরিমাণে কার্য সিস্টেমের উপরে করা হয় পরিবেশ দ্বারা, তাহলে কি হবে, ওই সিস্টেম কিউ পরিমাণে কি হবে, তাপটাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে তার সিগনিফিকেন্স, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা চলে আসি কি, যে
এনথালপি, বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন যেরকম আরো কিছু পদ্ধতি আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, সেই জায়গাগুলো বলতে তোমার বিভিন্ন পদ্ধতিতে আমরা এটা করলাম। তোমার থার্মোডাইনামিক্স এর যে প্রথম সূত্র, এই গাণিতিক রূপগুলো কিরকম হবে সেটা দেখলাম আমরা। তো পরাবর্ত প্রক্রিয়া, অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিরকম হবে সেই ক্যালকুলেশন গুলো আমরা করলাম। কার্যের পরিমাণটা বিভিন্ন এতে করা আছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা মানে প্রয়োজন মাফিক ওটা অঙ্ক সময় দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে আসছি কি এনথালপিতে বা পূর্ণতাপে চলে আসছি। তো এনথালপি বা পূর্ণতাপ বলতে কি বোঝায়? দেখো, সিস্টেমের আন্তঃশক্তি আছে, আমরা এটা জানি। সিস্টেম যেহেতু একটা অবস্থায় আছে, তার একটা আন্তঃশক্তি আছে। এটা কিভাবে ক্যালকুলেশন করে, তার পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন হয়, সেটা আমরা অলরেডি আগে দেখে নিয়েছি। তো এখন তোমার হচ্ছে এনথালপি, এটা কি? এনথালপিটা কি? দেখো, এনথালপিকে বোঝার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে পিভি ওয়ার্কটা কি, পিভি কার্য বা প্রেসার ভলিউম কার্য, এইটাকে একটু বোঝার দরকার আছে। ওকে, কোনো একটা সিস্টেম সে কিছু একটা আয়তন দখল করে আছে, ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট চাপে আছে। তার জন্য কি হয়, সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে থাকে। ঠিক আছে, আয়তনটাকে যদি পরিবর্তন করা হয়, চাপটাকে পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু সেই শক্তির মানে পরিবর্তন হয়। তো যে কোনো সিস্টেম তার আয়তন এবং তার উপরে যে চাপটা আছে, বাহ্যিক চাপটা, তার জন্য কি হয়, সে একটা নির্দিষ্ট শক্তি ধারণ করে থাকে। এই শক্তিটাকে আমরা বলছি কি পিভি ওয়ার্ক বা চাপ আয়তনিক কার্য। তো আমরা যদি আন্তঃশক্তির সঙ্গে বা ইন্টারনাল এনার্জির সঙ্গে এই চাপ আয়তনিক কার্য বা পিভি কার্য, পিভি ওয়ার্ক যেটা, সেইটাকে যদি যোগ করি, অ্যাড করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণতাপ বা এনথালপি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দেখো, ওই জিনিসটা এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট অবস্থায় কোন সিস্টেমের আন্তঃশক্তি এবং চাপ আয়তনিক শক্তির যোগফলকে ওই সিস্টেমের কি বলা হচ্ছে, এনথালপি বলা হচ্ছে। তা মনে রাখতে হবে যে এনথালপিটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এইচ দিয়ে প্রকাশ করব। ওকে, এইচ দিয়ে আমরা এনথালপিটাকে প্রকাশ করব। তাহলে এনথালপির গাণিতিক রূপটা কিরকম হবে? এনথালপির গাণিতিক রূপটা হচ্ছে এরকম যে এনথালপি এইচ ইজ ইকুয়াল টু কত, আন্তঃশক্তি প্লাস হচ্ছে কি না পিভি ওয়ার্ক, মানে পিভি শক্তি। ঠিক আছে, পিভি কার্য, সরি। তাহলে এইটা হচ্ছে তার গাণিতিক রূপ। এখন এই সম্পর্কে কয়েকটা কথা না বললে নয়। যেমন হচ্ছে এনথালপির কিছু বৈশিষ্ট্য আছে, এখান থেকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আন্তঃশক্তি, দেখো আন্তঃশক্তি যেহেতু মানে কোনো পরম মান আমাদের ক্ষেত্রে গণনা করা সম্ভব নয়, আন্তঃশক্তির পরম মান গণনা করা সম্ভব নয়, এই পিভির মান গণনা করা সম্ভব। তাহলে আন্তঃশক্তির মান যদি পরম মান গণনা করা সম্ভব না হয়, তাহলে আমরা এনথালপি কি করে পরম মান গণনা করব? ঠিক আছে, এটা করা সম্ভব নয়। তাই এনথালপিও কিন্তু পরম মান গণনা করা এই ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে কি করতে পারি, এনথালপির পরিবর্তনটা ক্যালকুলেশন করতে পারি আমরা। তো এই পরিবর্তন কিভাবে ক্যালকুলেশন করে আমরা পরবর্তী ক্ষেত্রে চলে আসছি। তাহলে আপাতত এটা আমরা লিখে রাখবো যে এই সূত্রটা, এনথালপির যে গাণিতিক রূপটা, এটা আমরা লিখে রাখবো। আর তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। ঠিক আছে, আন্তঃশক্তির প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা আমরা কি দেখলাম, এনথালপির পরম মান গণনা করা সম্ভব নয়, কিন্তু কি করা সম্ভব না, কিন্তু এনথালপির পরিবর্তন গণনা করা যায়। ঠিক আছে, তো এনথালপির পরিবর্তনটা কোনটা না, এনথালপির পরিবর্তন হচ্ছে ডেল এইচ পরিমাণ। ডেল এইচ মানে কি, H2 মাইনাস হচ্ছে H1। ক্লিয়ার? তার মানে কোনো একটা সিস্টেম প্রাথমিক অবস্থায় যদি H1 তার এনথালপি হয় এবং অন্তিম অবস্থায় যদি H2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, তার পরিবর্তনটা ক্যালকুলেশন করতে পারবো। যেমনটা আন্তঃশক্তির পরিবর্তনটা ক্যালকুলেশন করেছিলাম, তেমনটা এটাও আমরা ক্যালকুলেশন করতে পারি। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে এনথালপি একটি পরিমাণগত বা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, পরিমাণগত ধর্ম, অর্থাৎ যদি সিস্টেমের আমরা পরিমাণটাকে বাড়াই,
যদি ভরটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এনথালপির পরিবর্তন মানে এনথালপির কি হবে না, এনথালপির মানটা বেড়ে যাবে। তার মানে এটা হচ্ছে পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা লিখে রাখবে, এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে, এক্সটেন্সিভ প্রপার্টি এটা। তারপরে হচ্ছে কি এনথালপি একটি অবস্থানগত ধর্ম, ঠিক আছে, অবস্থানগত ধর্ম মানে হচ্ছে স্টেট ফাংশন। তাহলে এনথালপির পরিবর্তনটাকে ওই কারণে আমরা মানে ক্ষুদ্র বৃহৎ পরিবর্তনকে ডেল এইচ দিয়ে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা এটাকে ডেল এইচ দিয়ে এবং মানে H2 মাইনাস H1, আর যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন দেখি তাহলে যেটা করব সেটা হচ্ছে ডি দিয়ে DH ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইজ ইকুয়াল টু হচ্ছে H2 মাইনাস হচ্ছে H1, এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আর এটা হচ্ছে বৃহৎ পরিবর্তনের জন্য, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারবো এনথালপিটাকে, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা এখান থেকে দেখলাম। চলো এবার আমরা কি করব, রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তনগুলো কিন্তু আমরা কাউন্ট করব, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তনে বলতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ধরো, তাহলে ওই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির মানটা কিভাবে গণনা করা যায়, ঠিক আছে। মনে করো যে এ মোল এ, ঠিক আছে, বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর এগুলো কি, এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রোডাক্ট আর এগুলো হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্ট। তাহলে কোনো একটা প্রসেসের এই যে একটা রাসায়নিক বিক্রিয়া হলো, আবার বলছি আমরা এখানে এ বড় হাতের এ বড় হাতের বি সি ডি এগুলো কি, এগুলো হচ্ছে এ আর বি এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর সি এবং ডি এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এখন এই স্মল এ বি সি ডি এগুলো কি, এগুলো হচ্ছে মোল সংখ্যা নির্দেশ করছে, অর্থাৎ এ মোল এ বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করেছে, এই বিক্রিয়ক দুটো বিক্রিয়া করে সি মোল সি উৎপন্ন করেছে এবং ডি মোল ডি উৎপন্ন করেছে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ পেয়েছি আমরা, ঠিক আছে। তাহলে এখন এনথালপির পরিবর্তনটা কতটা হবে, এনথালপির পরিবর্তন ডেল এইচ, এই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করা যায়, ডেল এইচ এর পরিমাণটা কিভাবে ক্যালকুলেশন করা যাবে, ডেল এইচ এর পরিবর্তনটা হচ্ছে যে সামেশন অফ এইচ অফ বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, মাইনাস হচ্ছে সামেশন অফ এনথালপি অফ বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে। দেখো কি হলো না, আমরা কি করব, যদি এনথালপির পরিবর্তনটা গণনা করতে চাই, এনথালপির পরিবর্তনটা যদি গণনা করতে চাই কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য বা তার রাসায়নিক বিক্রিয়ার জন্য, তাহলে রাসায়নিক বিক্রিয়াটাকে লিখতে হবে, ঠিক আছে। লিখে আমরা দেখবো কি যে বিক্রিয়াজাত পদার্থ কতটুকু এনথালপি রয়েছে, সেইখান থেকে আমরা বাদ দেবো বিক্রিয়ক পদার্থের মোট বিক্রিয়ক পদার্থের এনথালপি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের এই যে সামেশন দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে এখানে সি এর মানে সি মোল সি এর এনথালপি প্লাস ডি মোল ডি এর এনথালপি, ঠিক আছে। এইটা টোটালটা হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ প্রোডাক্টের মোট এনথালপি, আর সামেশন অফ বিক্রিয়ক পদার্থ যেটা বলছি আমি সেটা হচ্ছে কি না, এইখানে যতগুলো পদার্থ আছে এ বি সি আরো কিছু থাকতে পারে, তো পুরোটার মানে বিক্রিয়ক পদার্থগুলোর মোট কি হচ্ছে না এনথালপিকে যোগ করতে হবে। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপি মাইনাস হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট এনথালপি, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এনথালপির পরিবর্তনটা পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, সি অফ এনথালপি মোলার এনথালপি অফ সি প্লাস ডি ইন্টু মোলার এনথালপি অফ ডি। দেখো এইটা মাইনাস হচ্ছে এ ইন্টু মোলার এনথালপি অফ এ প্লাস বি ইন্টু মোলার এনথালপি অফ বি, ঠিক আছে। এটা ভালো করে বোঝো, এটা আমি কি লিখলাম, এটা হচ্ছে সিটা কি, এই সিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তাহলে এই সি এর মোলার এনথালপি, ঠিক আছে, এনথালপি। তাহলে একই রকম ভাবে আমি কি বলবো, এই এইচ
এইচ বার যেটা লিখেছি, এইচ বারটা কি না ডি এর মোলার এনথালপি। মোলার এনথালপি বলতে বোঝায় যে 1 মোল পরিমাণ ডি, যদি ডি পদার্থ যেটা নিয়েছি বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হয়েছে, তাহলে 1 মোলের যে হচ্ছে এনথালপি, তাহলে 1 মোলের এনথালপি হচ্ছে ডি এইচ বার অফ ডি, এইচ বার অফ ডি, তাহলে এটা হচ্ছে 1 মোলের এনথালপি, কিন্তু সেটা কত মোল আছে, ডি মোল, তাহলে ডি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এখন 1 মোল সি এর মোলার এনথালপি, যেটা 1 মোলের যে এনথালপি সেটা হচ্ছে মোলার এনথালপি, তাহলে 1 মোলের যে এনথালপি সেটা হচ্ছে এইচ বার অফ সি, সি এর ক্ষেত্রে, তাহলে সেটা কত মোল তৈরি হয়েছে, সি মোল তৈরি হয়েছে, তাহলে এটাকে আমার মানে এইটা প্লাস এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে মোলার এনথালপি গুলো মান জানতে হবে আর কত মোল করে তৈরি হয়েছে সেটা জানতে হবে, এই দুটোকে যোগ করে নিলে কি পাওয়া যাবে, টোটাল বিক্রিয়াজাত পদার্থ, মানে টোটাল বিক্রিয়াজাত পদার্থের মানে মোট এনথালপির পরিমাণটা গণনা করা যাবে। একই রকম ভাবে আমরা কি করেছি এখানে, না এখানে তৈরি করে দেখো বিক্রিয়ক পদার্থ কি ছিল, এক এ মোল ছিল আর বি মোল ছিল, বি এ মোল ছিল এ, বি মোল ছিল বি, তাহলে এটা কি এইচ, এটা কি এইচ, এটা হচ্ছে একই রকম ভাবে লিখবে যে এ এর কি লিখবো, এ এর মোলার এনথালপি, ঠিক আছে, এ এর মোলার এনথালপি। একই রকম ভাবে বিটাকে কি লিখবো, এইচ বার অফ বিটাকে কি লিখবো, এটা কি, এটা হচ্ছে এটা এইচ বার অফ এ, এইটা সমান সমান হচ্ছে এটা। একই রকম ভাবে লিখবো এইচ বার অফ বি সমান সমান কি হবে, বি এর মোলার এনথালপি হবে, ঠিক আছে। যেমনটা হচ্ছে এইচ বার অফ সিটা এরকম আমরা লিখতে পেরেছি, একই রকম ভাবে ডিটাও আমরা লিখতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝেছো। তাহলে এগুলো সব জানা গেল। তাহলে এই সূত্রটা বা ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে যদি আমাদের এরকম দিয়ে দেয় যে এ বি সি ডি এগুলো যদি প্রত্যেকটার মোলার এনথালপির মান দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সূত্রটাকে কাজে লাগিয়ে অনায়াসে কি করা যাবে, ডেল এইচ এর মানটাকে গণনা করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটু আমরা জিনিস জেনে নেব এখান থেকে, আরেকটা বিষয় না জানলে নয়, সেটা হচ্ছে কি দেখো কখন কোন ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া হয়, এক্সোথার্মিক রিঅ্যাকশন, বা তোমরা লিখবে এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে তোমরা লিখবে তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে। তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক বা তাপদায়ী বিক্রিয়া বলতে পারো। তো এইটা কখন হয়, যদি দেখো যে তোমার হচ্ছে এই যে এইটা তাপমোচী মানে কি, তাপ ছেড়ে দেবে, ঠিক আছে। তাহলে তাপ যদি ছেড়ে দেয় তাহলে শক্তি কমে গেল, বুঝতেই পারছো। তাহলে প্রাথমিক অবস্থায় কি মানে যে পরিমাণে তার তাপ ছিল, পূর্ণ তাপ ছিল পুরোটা, সেইখান থেকে যদি কিছু পরিমাণে তাপ ছেড়ে দেয় তাহলে তার এনথালপির পরিমাণ কমবে কি কমবে না। এইখানে তাহলে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ এনথালপি ছিল তার থেকে বিক্রিয়া করার পর কিছু পরিমাণে তাপ ছেড়ে দিয়েছে, তাপ ছেড়ে দিলে তাপমোচী বলছি তাকে। তাহলে তাপ যদি ছেড়ে দেয় তাহলে বিক্রিয়াজাত পদার্থের এনথালপির পরিমাণটা তো কমে যাবে, তাহলে এইটার পরিমাণটা কি হবে, এই যে বিক্রিয়াজাত পদার্থের এনথালপির পরিমাণটা কিন্তু কমে যাবে, কার তুলনায়, বিক্রিয়ক পদার্থগুলোর মোট এনথালপির তুলনায় এটা কমে যাবে। তাহলে এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়, তার জন্য কি আসবে, ডেল এইচ এর পরিমাণটা কিন্তু নেগেটিভ আসবে। তাহলে এর ক্ষেত্রে কি আসছে, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাবো আমরা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি এনথালপির গণনাটা করি আমরা, এদিকে ধরো এনথালপি দিলাম, সরি এখানে এদিকটাই যদি আমরা এনথালপি এই ডায়াগ্রামে দিই, ঠিক আছে, আর এখানে যদি রিঅ্যাকশন কোঅর্ডিনেটটা দিই তাহলে দেখবো যে এখানে এইচ অফ মানে সামেশন অফ এইচ অফ প্রোডাক্ট, ঠিক আছে, আর নিচে হচ্ছে কি, সরি এখানে হচ্ছে এইচ অফ সামেশন অফ এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট, এটার মানটা বেশি হবে, এটা ধরো সেইটা, আর এটা হচ্ছে কি সামেশন অফ, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের এনথালপিটার মান যদি কম থাকে, টোটাল প্রোডাক্টের মানে বিক্রিয়াজাত পদার্থের মোট যে এনথালপির পরিমাণ সেটা যদি কমে যায়, এদিকে দেখো উপরে উঠলে বাড়ছে, তার মানে রিঅ্যাক্ট্যান্টের টোটাল রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ টোটাল বিক্রিয়ক পদার্থগুলো যে এনথালপি, মোট এনথালপি, সেটার মান কিন্তু প্রোডাক্টগুলোর মোট এনথালপির পরিমাণের তুলনায় বেশি, মানে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপির পরিমাণটা কম, বিক্রিয়ক পদার্থগুলোর মোট এনথালপির পরিমাণটা বেশি। তখন এই যে এনথালপির গ্যাপ এলো, এই যে ডেল্টা এইচ, এইটা হচ্ছে ডেল্টা এইচ এই কারণে নেগেটিভ আসে, ওকে। কারণ আমরা ডেল্টা এইচ যখন নির্ণয় করি তখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, তো ফাইনালে কি আছে, ফাইনালে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কিন্তু কম, রিঅ্যাক্ট্যান্টের বেশি, তখন কিন্তু ডায়াগ্রামটা এইরকম ভাবে আসবে, ওকে। আচ্ছা, আর আমরা যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা দেখি বা তাপমোচী বিক্রিয়াটা দেখি, তাপগ্রাহী বিক্রিয়া,
তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য কি হবে? এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য যদি দেখি তাহলে এটা হচ্ছে কি না, এদিকে তোমার হচ্ছে এইচ, ডায়াগ্রামটা এরকম হবে, এদিকে হচ্ছে এইচ, এদিকে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, রিয়াকশন কোঅর্ডিনেট। তাহলে এখানে দেখো যদি এরকম হয় যে একটা রিয়াকশন হলো, ঠিক আছে, একটা রিয়াকশন প্রোডাক্টের কত ছিল, প্রোডাক্টের যেরকম মানে রিয়াক্ট্যান্টের টোটাল যেটা মানে H1 যদি ধরি, এটা সমান সমান কত, H1 হচ্ছে রিয়াক্ট্যান্টের টোটাল এনথালপি, এই রিয়াক্ট্যান্ট, ঠিক আছে। আর H2 যেটা H2 এটা সমান সমান কত, এখানে কতটা আছে এনথালপিটা, এটা হচ্ছে কার সামেশন না, এটা হচ্ছে প্রোডাক্টের, ঠিক আছে। তাহলে দেখো প্রোডাক্টের যে এনথালপি, বিক্রিয়াজাত পদার্থগুলোর যে টোটাল এনথালপির মানটা এটা কিন্তু বেশি, ঠিক আছে, এই মানটা, আর রিয়াক্ট্যান্টের মানটা কম। তাহলে এই যে তোমার হচ্ছে এতটুকু এনথালপির মান বাড়লো, ঠিক আছে, এই কারণে ডেল্টা এইচ এর মানটা কি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি, এটা হচ্ছে ফাইনাল মাইনাস হচ্ছে এটা ইনিশিয়াল, তাহলে এটা যদি করি আমরা তাহলে কি পাবো, H2 মাইনাস H1 যদি করি তাহলে দেখতেই পাচ্ছি H2 এর মান বেশি, H1 এর মান কম, তার মানে এইটা হচ্ছে কি আসবে না, পজিটিভ আসবে বা ধনাত্মক আসবে। তাহলে আমরা যেটা পড়লাম এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য, পরিষ্কার কথা, এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য যেটা পেলাম সেটা হচ্ছে ডেল এইচ এর মানটা ধনাত্মক হবে, ঠিক আছে। আর এক্সোথার্মিক রিয়াকশনের জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে ঋণাত্মক হবে। আর ডায়াগ্রামটাও তোমাদের আগে দিকে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা ভালো করে টুকে নাও, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থির চাপে সিস্টেমের এনথালপির পরিবর্তন, ঠিক আছে। স্থির চাপে এনথালপির পরিবর্তন, চাপটাকে স্থির রেখে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে কি করছি, চাপটাকে স্থির রেখে আমরা এনথালপির পরিবর্তনটা ক্যালকুলেশন করব। বা তোমাকে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে যে প্রমাণ করো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু মানে কিউপি। ওকে, যেমন ওইখানে লিখেছিলাম কি, আর একটু আগে লিখেছিলাম যে তখন আমরা প্রমাণ করেছিলাম যে ডেল ইউ ইজ ইকুয়াল টু কত প্রমাণ করেছিলাম, কিউ ভি। তেমনি এটা প্রমাণ করতে বলছে যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, অর্থাৎ এনথালপির পরিবর্তনটা কত না, স্থির চাপে যদি তুমি কিউ পরিমাণ তাপ দাও তাহলে ওটা এনথালপিকে বাড়াবে, কিন্তু যদি স্থির আয়তনে তুমি হচ্ছে তাপ দাও তাহলে ওটাকে কি বাড়াবে, ওই তাপটা কিসে কাজে লাগবে না, ওই তাপটা শুধুমাত্র ইন্টারনাল এনার্জিকে বাড়াবে। কিন্তু যদি চাপটাকে স্থির করে দাও তাহলে ওই যে তাপটা দিচ্ছ তাহলে সেটা কি বাড়াবে, সেটা হচ্ছে এনথালপিকে বাড়াবে, এনথালপির পরিবর্তন করাবে। বোঝাতে পারলাম? তাহলে এটা তো অলরেডি আমরা প্রমাণ করেছি, আমাদের এইটা এখন প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে চেঞ্জ ইন এনথালপি অফ এ সিস্টেম এট কনস্ট্যান্ট প্রেসার। ওকে, চলো তাহলে এইটা আমরা প্রমাণ করি। দেখো আমরা জানি কি, মনে করো একটা সিস্টেম আছে, ঠিক আছে, মনে করো একটা সিস্টেম আমি নিলাম, এই সিস্টেমের প্রাথমিক অবস্থায় এবং অন্তিম অবস্থায় বিভিন্ন রাশিগুলোর আমরা মান লিখব, ঠিক আছে। প্রাথমিক অবস্থা, অন্তিম অবস্থা। প্রাথমিক অবস্থায় এনথালপি মানে ধরো এনথালপির পরিমাণ H1, ঠিক আছে, তাহলে আন্তঃশক্তির পরিমাণ কত হবে, U1 প্লাস এখানে যে তোমার হচ্ছে প্রেসারটা আছে সেটা হচ্ছে P1 আর আয়তনটা হচ্ছে V1, ঠিক আছে। আর আমরা কি করলাম, পরিবর্তন করে আন্তঃশক্তি অন্তিম অবস্থায় কি করলাম, অন্তিম অবস্থায় আন্তঃশক্তিটা হচ্ছে U2 এবং প্রেসারটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমি এখানে বলছিলাম যে স্থির চাপে, তাহলে আমি চাপটাকে কি করছি, চাপটাকে স্থির রাখছি, ওটাকে আমি পরিবর্তন ধরবো না, তাই যেহেতু পরিবর্তন হবে না ওটাকে পি ধরে নিচ্ছি। আয়তন কত ছিল, V1 প্রাথমিক অবস্থায়। এটা কি হলো না, শেষে তোমার হচ্ছে কি চাপটা যেহেতু স্থির আছে আয়তনটা পরিবর্তন হলো, তাহলে শেষে কি হবে না, ইন্টারনাল এনার্জিটা পরিবর্তন হয়ে U2 হলো এবং প্রেসারটা যেহেতু একই আছে কিন্তু এখানে তোমার মানে আয়তনটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এইটা তাহলে প্রাথমিক অবস্থায় এটা H1 আর অন্তিম অবস্থায় H2 ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে অন্তিম অবস্থায়, প্রাথমিক অবস্থায় এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে স্থির চাপে এনথালপির পরিবর্তন কত হবে, স্থির চাপে এনথালপির পরিবর্তনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে H2 মাইনাস H1, বোঝা গেল, H2 মাইনাস H1। তাহলে ওই মানগুলো আমরা এবার বসিয়ে দিই। H2 এর মান কি ছিল,
U2 প্লাস P ইন্টু V2, ওকে, মাইনাস কি ছিল H1 এর মান কি, H1 এর মান হচ্ছে U1 প্লাস P ইন্টু V1, ওকে। চলো এবার এখান থেকে দেখি আমরা কি হবে তাহলে, এই যে U2 এখানে মাইনাস টার্ম আছে, তাহলে U1 করে দিলাম, ওকে, এটা একদিকে রাখলাম, ঠিক আছে। আর এখানে দেখো এখানে কি আছে, প্লাস PV2 রয়েছে, আর এখানে কি আছে মাইনাস PV1, ওকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা লিখতে পারি ডেল ইউ, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন এটা, আর প্লাস এখানে দেখো আমরা এখানে পিটাকে কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে পি ইন্টু কি V2 মাইনাস V1, তাহলে এটা কি হচ্ছে আমরা পরে লিখতে পারি ডেল ইউ ইজ ইকুয়াল টু, মানে ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। দেখো এটা লেখা যেতে পারে, তার মানে আমরা কি পেলাম, আবার এইটা সমান সমান কত, ডেল এইচ, এনথালপির পরিবর্তনটাই গণনা করছি আমরা, এনথালপির পরিবর্তন, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত পেলাম, এই পেলাম, ঠিক আছে। এইটাকে মনে করো এটা 1 নম্বর সমীকরণ, এটা পেলাম তাহলে, ঠিক আছে। তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে পি ইন্টু ডেল ভি, ঠিক আছে। এই সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটার নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, ওকে। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে আমরা কি জানি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে জানি যে, আচ্ছা এটা আলাদা জায়গায় লেখা একটু দরকার ছিল, তো আচ্ছা দেখো এই জায়গাটাতে লিখে ফেলি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, এটা তোমরা কথায় লিখবে, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, ঠিক আছে, কি পাই না ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু, ওকে। ডেল্টা এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে যেহেতু স্থির চাপে করা হচ্ছে, এখানে আমরা বলে দিয়েছি যে যেহেতু স্থির চাপে করা হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটাকে লিখতে পারি, ঠিক আছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু লিখে যায় পি ইন্টু ডিভি, ঠিক আছে। তাহলে এই মানটা ডেল ইউ, এই মানটা কিন্তু আমরা এখানে পুট করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লিখছি কিউ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, ঠিক আছে, প্লাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে গিয়ে যেহেতু চাপটা স্থির আছে, তাই আমরা লিখতে পারবো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কিউ অফ পি। এটা তখনই হবে যখন চাপটা স্থির থাকবে, তখনই কিন্তু আমরা লিখতে পারবো, যেহেতু চাপ স্থির, ঠিক আছে, স্থির চাপে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, এটা লেখা যায়, ওকে, পি ইন্টু ডেল্টা ভি এটা লেখা যায়, তাই আমরা লিখবো। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এটা এখান থেকে করে ফেলবে, চলো তাড়াতাড়ি টুকে ফেলো। আচ্ছা, এরপরে একটা দেখো কোশ্চেন আমরা নিয়ে এসেছি, এই কোশ্চেনটার আনসার, মানে অনেক সময় এই কোশ্চেনটা পড়ে যে বলে যে আদর্শ গ্যাসের সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে সিস্টেমের এনথালপির পরিবর্তনটা কি হয়, শূন্য হয়, ঠিক আছে। তা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কি করতে হবে না ডেল্টা এইচ এর মানটা কি হবে, শূন্য হবে আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে। সমষ্ণ মানে কি, সমষ্ণ মানে হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু শূন্য হবে, সমষ্ণ মানে এটাই, ঠিক আছে। সমষ্ণ মানে হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু শূন্য, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে যদি সংকোচন বা প্রসারণ হয়, তো সেই ক্ষেত্রে কি হবে, সিস্টেমের এনথালপির পরিমাণটা কিন্তু, মানে এনথালপির পরিবর্তনটা এটা শূন্য হবে, এটাই বলা হচ্ছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে মনে করো যে আমরা এনথালপির যে ডেফিনেশন, সেখান থেকে আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা জানি আমরা, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তনটা কত হবে, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কত হবে, এটা যদি করি তাহলে এটার পরিবর্তন আমাদের দেখতে হবে ইউ প্লাস পি ইন্টু ভি, এটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে রাখবো, মনে করি সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে, মনে করি সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চাপ
ও আয়তন যথাক্রমে চাপ ও আয়তন যথাক্রমে কি P1 এবং V1 এবং অন্তিম অবস্থায় চাপ ও আয়তন যথাক্রমে কত না P2 এবং V2 এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো দেখো এই ক্ষেত্রে এটা সমান সমান এটা লেখার পরে আমরা বলবো এটা লিখবো আগে তারপর আমরা কি লিখবো যে আমরা জানি যে তোমার হচ্ছে এনথালপির যে সূত্রানুযায়ী আমরা কি জানি যে H ইকুয়াল টু এটা তাহলে এনথালপির পরিবর্তন সমান সমান এটা তাহলে আমরা লিখতে পারি ডেল্টা H ইকুয়াল টু দেখো এখান থেকে যদি এটাকে করি তাহলে ডেল্টা ইউ প্লাস এখানে কি হবে এটার পরিবর্তন দেখতে হবে প্রেসার ভলিউমের পরিবর্তন দেখতে হবে তাহলে এটা হচ্ছে P2 V2 মাইনাস P1 V1 কারণ হচ্ছে এইটা হচ্ছে অন্তিম অবস্থা এটা হচ্ছে প্রাথমিক অবস্থা ঠিক আছে এটা তো পরিবর্তনকে বোঝায় ঠিক আছে কারণ হচ্ছে এই যে P1 V1 সরি ডেল্টা PV এটা সমান সমান লিখে যায় P2 V2 মাইনাস P1 V1 এই কারণে আমরা কিন্তু এটা লিখলাম ঠিক আছে এই লাইনটা আরেকটা লাইন করা যেতে পারে ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ P ইনটু V এটা করা যেতে পারে সেইখান থেকে আমরা এটা পাচ্ছি ঠিক আছে এখন যেহেতু এটা হচ্ছে সমষ্ণ সংকোচন এখন দেখো বয়েলের সূত্র থেকে আমরা জানি যে যদি সমষ্ণভাবে সংকোচন বা প্রসারণ হয় তা অন্তিম অবস্থায় এবং প্রাথমিক অবস্থায় আয়তন এবং চাপের যে গুণফল এটা কিন্তু ধ্রুবক থাকে ঠিক আছে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য ঠিক আছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য উষ্ণতা স্থির রেখে যদি আয়তন এবং চাপের পরিবর্তন করা যায় তাহলে আমরা দেখেছি যে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি প্রপোর্শনাল টু তোমার হচ্ছে 1/P অর্থাৎ সেখানে আমরা দেখেছিলাম যে প্রেসার ইনটু ভলিউম এর গুণফলটা ছিল কনস্ট্যান্ট সেখান থেকে দেখিয়েছিলাম যে P1 V1 সমান সমান হচ্ছে P2 V2 এটা দেখা গিয়েছিল ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি আমরা এই P1 ইনটু V1 মানে এদের গুণফলটা যদি এই P2 V2 এর গুণফলের সঙ্গে যদি সমান থাকে তাহলে এটা সমান সমান এটা তাহলে কি হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে ডেল H ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ আবার আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি যে ডেল ইউ বা আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু শূন্য হয় অতএব আমরা এটা লিখতে পারবো যে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তনটা কত হচ্ছে না ডেল্টা ইউ এর সঙ্গে সমান আর যেটা কিনা শূন্য তাহলে আমরা লিখতে পারছি ডেল এইচ সমান সমান হচ্ছে শূন্য এই যে প্রমাণিত হয়ে গেল ঠিক আছে চলো আচ্ছা দেখো এই অঙ্কতে কি বলা হয়েছে ঠিক আছে দুটো অবস্থার কথা বলা হয়েছে প্রথম অবস্থায় কি হয়েছে কি বলেছে যে একটি প্রক্রিয়ায় 1 মোল আদর্শ গ্যাস নেওয়া হয়েছে এবং 1 মোল অনাদর্শ গ্যাস নেওয়া হয়েছে অনাদর্শ গ্যাসের অবস্থার পরিবর্তন কি হয়েছে না এই অবস্থা থেকে মানে দেখো ওটা ছিল 2 atm চাপ এবং 3 লিটার ছিল কত 95 কে উষ্ণতায় বা কেলভিন উষ্ণতায় এইখান থেকে কোথায় গেছে না দেখো চাপটা বেড়েছে ডবল হয়েছে চাপটা এবং আয়তনটাও বেড়েছে কেন না এখানে উষ্ণতাটা যেহেতু বৃদ্ধি করা হয়েছে সেই কারণে কিন্তু এটা হয়েছে তাহলে দেখো আমরা আগে পরিবর্তনটা দেখে নিই এখান থেকে পরিবর্তনটা দেখে নিলাম তাহলে তারপরে কি বলেছে প্রকৃতিতে গ্যাসের আন্তঃশক্তির বৃদ্ধি কত হয়েছে আন্তঃশক্তি বৃদ্ধি মানে হচ্ছে এটা ডেল ইউ এর পরিমাণ বলা হয়েছে কত 30 লিটার এটিএম ওকে 30 লিটার এটিএম এইটা আন্তঃশক্তি বৃদ্ধি করা হয়েছে বোঝা গেল তাহলে এবার আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেটা আমরা পড়বো তাহলে আমাদের যেটা বলেছে যে এনথালপির পরিবর্তন গণনা করতে হবে তাহলে এনথালপির পরিবর্তন আমরা জানি যে এনথালপির পরিবর্তন ইউ ইজ ইকুয়াল টু কত সরি এইচ ইজ ইকুয়াল টু কত এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস P2 V2 মাইনাস হচ্ছে P1 V1 এটা ক্যালকুলেশনে একটু আগে করলাম যে এই সূত্রটা আমরা পাবো
মানে এনথালপির পরিবর্তন যদি হয় তাহলে এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ডেটাগুলো দেয়া আছে প্রদত্ত, ঠিক আছে, প্রশ্ন থেকে পাই, যেটা পাচ্ছি ইনফরমেশন গুলো সেইটা কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে আগে, তবে কিন্তু এখানে ফর্মুলাটাকে মানে বসানো সুবিধা হয়ে যাবে। তাহলে তোমরা আগে দেখো এই ফর্মুলাটাকে মানে বসানোর আগে এই ডেটাগুলো টুকে নেবে। তাহলে প্রাথমিক অবস্থায় চাপ আয়তন কত ছিল, দেখো প্রাথমিক অবস্থায় চাপ আয়তন ছিল, চাপ ছিল কত 2 ATM। ওকে, আয়তন কত ছিল প্রাথমিক অবস্থায়, এটা হচ্ছে আয়তনটা 3 লিটার। আচ্ছা, এটা প্রাথমিক অবস্থায় ঠিক আছে। অন্তিম অবস্থায় কি হচ্ছে, অন্তিম অবস্থায় যেটা হচ্ছে P2 ইকুয়াল টু দেখো 4 ATM লেখা আছে, 4 ATM, আর V2 ইকুয়াল টু কত লেখা আছে দেখো, আয়তনটা বেড়ে হয়েছে 5 লিটার, আগে কত ছিল, আগে 3 লিটার ছিল। এই ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার দেখো যে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন সেটা তো অলরেডি আগে বসানো হয়েছে, ঠিক আছে। এখন প্রেসার ইনটু ভলিউম এগুলো করলে তোমার হচ্ছে লিটার এটিএম এ ওই এনার্জি টার্মগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে বসিয়ে দিই 30 প্লাস, এখানে আমরা দেখি P2 এর মান কত, দেখো P2 এর মান হচ্ছে 4 ইনটু V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 5, ঠিক আছে, মাইনাস এটা কত হবে, দেখো P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 2 আর V1 এর মান হচ্ছে 3, হলো। তাহলে এটা কত হচ্ছে 30 প্লাস এখানে কত হচ্ছে 20 মাইনাস এখান থেকে পাচ্ছি আমরা তোমার 6, ঠিক আছে। তার মানে এটা টোটাল কত দাঁড়ালো 30 প্লাস 14 ইকুয়াল টু হচ্ছে 44, আর ইউনিটটা হচ্ছে লিটার এটিএম, ঠিক আছে। তাহলে এনথালপির যে পরিবর্তন মানে এনথালপির যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে এইটা। এখন যদি লিটার এটিএম কে আমাদেরকে যে যদি জুলে কনভার্ট করতে বলে তাহলে আমরা কি করব, যদি বলে এনট্রপি এই এনথালপির পরিবর্তনটা জুল এককে গণনা করো, তাহলে আমাদের জেনে রাখা দরকার যে 1 লিটার এটিএম ইকুয়াল টু হচ্ছে 101.3 জুল, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে যেটা দাঁড়াবে 44 ইন্টু 103, ঠিক আছে, সরি 101.3 জুল। তাহলে এটা যা হলো সেটা উত্তর। তাহলে এটা যেটা পেলাম আমরা 4457.2 জুল, ঠিক আছে। এটা যদি তোমার হচ্ছে এনথালপিটাকে যদি জুল এককে তোমার হচ্ছে বার করতে চাও তাহলে এটা হবে, ঠিক আছে। এটা তো টুকে ফেলো। এরপরে আমরা চলে আসছি পদার্থের তাপগ্রাহিতা। পদার্থের তাপগ্রাহিতা বলতে কি বোঝায়, কোনো একটি পদার্থ, এটা যদি সংজ্ঞা আকারে লিখতে চাই, ঠিক আছে, সংজ্ঞাটা কিভাবে হবে, কোনো একটি ধরো পদার্থ আছে তার ওজন আমরা জানি না, ঠিক আছে, এম ভরের একটা পদার্থ আছে, কত ভর না এম ভরের একটা পদার্থ আছে, একটা নির্দিষ্ট ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে ওই পদার্থের তাপগ্রাহিতা। আশা করি বোঝা গেল। পদার্থটার কিন্তু ভর নির্দিষ্ট তোমাকে নিতে হবে। এই যে পদার্থটা ধরো এই পেনটার যদি উষ্ণতা এখন ধরো কত আছে, খুব হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 25 ডিগ্রি থেকে এই পদার্থের উষ্ণতা যদি 26 ডিগ্রি করি তাহলে যে পরিমাণে আমাকে তাপ এতে দিতে হবে, তাহলে ওই পরিমাণ তাপটাকে কি বলছি, এই পদার্থের তাপগ্রাহিতা। তো এরকম প্রত্যেকটা পদার্থ একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে তার যদি উষ্ণতা 1 ডিগ্রি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণে আমাকে তাপ লাগবে, ওই তাপটাকে কি বলছি আমরা, ওই পদার্থের তাপগ্রাহিতা, ঠিক আছে। তাহলে সেই জন্য বলা হচ্ছে, দেখো পদার্থের তাপগ্রাহিতাকে সি দিয়ে যদি আমরা ডিনোট করি, তো মনে করো যে এই পদার্থটাতে আমরা কি দিয়েছি না কিউ পরিমাণ তাপ দিয়েছি, কিউ পরিমাণ তাপ দিয়েছি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কিউ পরিমাণ যদি তাপ দেওয়া হয় তাকে আমরা কি লিখি, তোমার হচ্ছে ডেল্টা লিখি। তাহলে ডেল্টা কিউ, এই ডেল্টা কিউ বাই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, অর্থাৎ কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে যদি এই বডির বা এই পদার্থের উষ্ণতা যদি ডিটি পরিমাণ বৃদ্ধি পায়, ডিটি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি পেল, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তোমার হচ্ছে তাপ দিতে হবে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে ওই পদার্থের তাপগ্রাহিতা। তাহলে আমরা কি বলবো, একটি নির্দিষ্ট
ভরের একটি নির্দিষ্ট ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, সেটা 1 ডিগ্রি মানে কেলভিনও হতে পারে, 1 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে, আমি সেন্টিগ্রেড লিখলাম, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ঠিক আছে, যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে কি বলে, তাকে ওই পদার্থের তাপগ্রাহিতা বলে। ওকে, তার মানে কি, পদার্থটা যদি আমি ভর পরিবর্তন করি তাহলে কিন্তু তাপগ্রাহিতা কিন্তু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। পদার্থের ভর যদি বেড়ে যায় তাপগ্রাহিতা বাড়বে, পদার্থের ভর যদি কমিয়ে নিই তাহলে তাপগ্রাহিতার মান কমে যাবে। সেই কারণে একটা নির্দিষ্ট ভরের কথা বলা হয়েছে যে পদার্থটা তোমাকে স্থির করতে হবে, ভরটাকে ফিক্সড করে দিতে হবে। ঠিক আছে, পদার্থের ভরটাকে ফিক্সড করে দিলে ওই পদার্থের যেটা হবে নির্দিষ্ট পরিমাণ তাপ লাগবে 1 ডিগ্রি বৃদ্ধি করতে। ঠিক আছে, তাহলে এককটা কি হবে, এককটা যেটা হবে উপরে দেখো কি আছে, উপরে আছে কিউ, তাহলে কিউ মানে তাপ মানে হচ্ছে জুল বা কেলভিন, জুল লিখতে পারি, তাহলে জুল, এটা জুলটা কিসের, তাপের একক জুল। আর এখানে আছে তোমার হচ্ছে ডিটি মানে টেম্পারেচারের একক, তাহলে টেম্পারেচারের এককটা কি হয় ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন লিখতে পারি, তাহলে জুল পার কেলভিনও লিখতে পারি বা লিখতে পারি জুল পার ডিগ্রি সেন্টিগ্রেডও লিখতে পারি। ঠিক আছে, এভাবে লেখা যেতে পারে। আচ্ছা, একক সহ এটা তোমরা লিখে ফেলবে। এরপরে আমরা চলে যাচ্ছি পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি, ওই যে একটু আগে বললাম যে পদার্থের পরিমাণটাকে নির্দিষ্ট করতে হবে, ওই পরিমাণটা যদি একক পরিমাণ নিই, অর্থাৎ 1 একক পরিমাণ কোনো একটা পদার্থের, 1 একক মানে হচ্ছে 1 গ্রামও হতে পারে, 1 কেজিও হতে পারে, তাহলে 1 একক পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো, পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বলবো। ঠিক আছে, তাহলে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা তাকে কি বলবো, ডেফিনেশনটা আমরা এইভাবে লিখতে পারি যে 1 একক পরিমাণ, ঠিক আছে, এখানে 1 গ্রাম বা আমরা বলতে পারি বা 1 কেজি হতে পারে, সেটা 1 একক পরিমাণ পদার্থের বা বলতে পারি একক ভরের পদার্থের। ঠিক আছে, এরকম লিখতে পারি যে একক ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বা তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলে না, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা বলে। ঠিক আছে, পদার্থের কি হলো আপেক্ষিক তাপগ্রাহিতা, তাহলে এককটা কি হবে, তাহলে ডেফিনেশনটা লিখে ফেলবে তোমরা। তাহলে এককটা কি হবে, এককটা দেখো ওই যেটা লিখছিলাম ক্যালোরি দিয়েও লেখা যায়, উপরে তাপের একক ক্যালোরি হতে পারে, জুলও হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা এককে লিখলেই হবে। তাহলে আমরা এরকম করে লিখতে পারি জুল পার কেলভিন পার কেজি, এটা লিখতে পারি। ঠিক আছে, বা লিখতে পারি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো একটা লিখতে পারি। মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য একক ভরের কোনো একটা পদার্থ, মানে 1 গ্রাম পদার্থর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ আমাকে তাপ লাগছে সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, এই এককগুলো তোমরা লিখে ফেলবে। চলো তারপরে পদার্থের মোলার তাপগ্রাহিতা মানে কি, দেখো আমি ডেফিনিশনটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে লিখে ফেলবে। ক্লিয়ার, না হলে কিন্তু বুঝতে পারবে না। মোলার তাপগ্রাহিতাটাকে সিএম দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। মোলার তাপগ্রাহিতাটাকে কি বলবো তাহলে,
আগে যেভাবে লিখেছি, কোনো একটি পদার্থের, ঠিক আছে, 1 মোল এখানে নেব আমরা, 1 মোলার যেহেতু বলেছে তাহলে মোলার লিখবো। 1 মোল পদার্থের 1 মোল পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 মোল বৃদ্ধি করতে 1 মোল পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাকে বুঝে রাখতে হবে, জিনিসটা বুঝতে হবে যে 1 মোল পরিমাণ, যেরকম ধরো কার্বন ডাইঅক্সাইড 1 মোল পরিমাণ নিলাম 44 গ্রাম, তাহলে তার উষ্ণতা আমি যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ আমাকে তাপ দিতে হবে সেটাই হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের জন্য মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, তাহলে মোলার তাপগ্রাহিতাটা বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো মোলার তাপগ্রাহিতা যদি বলি তাহলে তার এককটা কি হবে, এককটা এখন দেখো এককটা কি হবে, দেখো তাহলে উপরে হচ্ছে কিউ মানে তাপ, বলতে পারি আমরা জুলে, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, মানে 1 মোল পদার্থের উষ্ণতা যদি 1 কেলভিন বৃদ্ধি করো তাহলে যত পরিমাণে আমাকে তাপ দিতে হবে, যত জুল তাপ দিতে হবে, সেটাই হচ্ছে কি তার মোলার তাপগ্রাহিতা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বা এটাকে আমরা এরকম লিখতে পারি ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, পার গ্রাম টু দি পাওয়ার -1, এরকম করে আমরা লিখতে পারি। সিজিএস এসআই এরকম করে আলাদা করে লিখতে পারি, যেটা ইচ্ছা। ঠিক আছে, দুটোই লিখে রাখবে। আচ্ছা, তারপরে চলো স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, সিভি বলা হয় স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা। এখন বাকি জিনিসগুলো সেম, প্রথম যে ডেফিনেশনটা বলেছিলাম, অর্থাৎ যেটা বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট ভরের কোনো একটা পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু একটা টার্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্থির আয়তনে। বাদ বাকিটা প্রথমে যে ডেফিনেশনটা লিখেছিল সেটাই। তার মানে আমরা লিখবো কি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি কেলভিন বা যেটা বলি যে ডিগ্রি সেন্টিগ্রেডও হবে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে কি বলে না স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা বলে। ঠিক আছে, তাহলে 1 মোল পরিমাণ পদার্থ কি করলাম, না 1 মোল নয়, এখানে বলেছে শুধুমাত্র স্থির আয়তনটাকে স্থির করলাম, দিয়ে একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিলাম বা পদার্থ নিলাম, গ্যাস শুধু নয় যে কোনো পদার্থ নিতে পারি, তাহলে তার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ আমাকে তাপ লাগবে। এখানে পদার্থের ভর একদম নির্দিষ্ট করতে হবে, সে যে কোনো একটা করতে পারবে। ভর যদি বাড়াও তাহলে কিন্তু সিভির মান বাড়বে, অর্থাৎ তাপগ্রাহিতা স্থির আয়তনে তাপগ্রাহিতাটা বাড়বে। ওকে, চলো এরপরে আমরা যেটা দেখবো স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা। স্থির চাপে মানে হচ্ছে, দেখো ডেফিনেশনটা আগের মতো যেহেতু একই রকম, তাই আগের ডেফিনেশন গুলো থেকে এটা ডেফিনেশনটা লিখতে পারবে, আমি আর সেটা ডিটেলসে বলছি না। ঠিক আছে, সিপি, এই সিপিটাকে এইভাবে লেখা হয়। তা সিপি বলতে কি স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা। স্থির চাপে মানে হচ্ছে চাপটাকে এবার স্থির রাখতে হবে। যদি গ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে চাপটা একটা ভাইটাল ফ্যাক্টর, ঠিক আছে, এটা পরিবর্তনশীল রাশি, অল্পতে চাপ পরিবর্তন হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তাদের জন্য কিন্তু স্থির চাপে স্থির আয়তনের টার্মগুলো কিন্তু ব্যবহার করা হয় গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে। তো এই ক্ষেত্রে দেখো যে স্থির চাপে বলছে, মানে আমি এর আগের ডেফিনেশনটা বলেছিলাম স্থির আয়তনে, তার মানে এই ডেফিনেশনটা কিরকম হবে, স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের কোন একটি পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলবো, স্থির, মানে তোমার হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা। বোঝা গেল? তাহলে ওই ডেফিনেশনটা এখান থেকে মানে তোমার হচ্ছে তুলে নেবে, একই রকম যেহেতু তাই আর লিখলাম না। আচ্ছা, পরে হচ্ছে স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা। দেখো আপেক্ষিক, যখন এটা কিন্তু সিপি বলা হচ্ছে, আপেক্ষিক যখন কথাটা টার্মটা আসবে তখন কিন্তু পার গ্রামের কথা আসবে। তার মানে স্থির চাপে তো থাকবেই, ঠিক আছে, তার মানে ডেফিনেশনটা এরকম হবে যে স্থির চাপে একক ভরের কোন একটি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলে, স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বলে।
বোঝা গেল? তাহলে ওইটা লিখে ফেলবে। আবার আমি বলছি, স্থির চাপে 1 গ্রাম পরিমাণ কোন একটি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো? স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা। আপেক্ষিক যখন আসবে তখন কিন্তু 1 গ্রাম কিংবা 1 কেজি, অর্থাৎ ওইখানে আমরা লিখতে পারি যে একক ভরের, এই কথাটা লিখতে পারি। স্থির চাপ লিখবো, স্থির চাপে একক ভরের কোন একটি পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলছি? স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা। ওকে, চলো তারপরে দেখো, স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। পদার্থের মোলার তাপগ্রাহিতা বলা হচ্ছে, এটা কিন্তু আপেক্ষিক তাপগ্রাহিতা বলতে পারতো, ঠিক আছে, এটাও হবে। তাহলে আয়তনটাকে স্থির, তাহলে আমি ডেফিনেশনটা কিভাবে লিখবো? স্থির আয়তনে, এখানে কি বলেছে? মোলার বলেছে, তার মানে 1 মোল নেব আমরা। স্থির আয়তনে 1 মোল পরিমাণ কোন একটি পদার্থের বা কোন একটি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো? স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এইটাকে কিন্তু সিভিএম আকারে লেখা হয়। এম ফর মোলার বোঝায়, মানে 1 মোল পরিমাণ গ্যাস নিতে হবে, আর ভি মানে হচ্ছে আয়তনটাকে স্থির রাখতে হবে, দিয়ে সেই অবস্থায় তার কি হচ্ছে তাপগ্রাহিতাকে ক্যালকুলেশন করতে হবে, মানে বলতে হবে, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা খুব সহজ, স্থির আয়তনে লিখবে, স্থির আয়তনে 1 মোল পরিমাণ কোন একটি পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলছি? স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, আশা করি বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা। একই বিষয়, এখানে চাপটাকে স্থির রাখবো, আগে কি রেখেছিলাম? আয়তনটাকে স্থির রেখেছিলাম। তাহলে কি বলবো? স্থির চাপে, ডেফিনিশনটা লিখো তোমরা, স্থির চাপে 1 মোল পরিমাণ কোন একটি পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো? স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা, বা এটাকে বলবো সিপিএম। এই এম মানে কি? মোলার, মানে 1 মোল পদার্থ, আর প্রেসার হচ্ছে পি মানে হচ্ছে কি? প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয়, অর্থাৎ এই চাপটাকে স্থির রাখা হয়। তার মানে স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকেই কি বলছি? তোমার হচ্ছে সিপিএম, বা তোমার হচ্ছে স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। তোমরা ভালো করে পড়ো, যদি কোনো রকম তোমাদের কোশ্চেন বা কোয়ারি থাকে তাহলে তোমরা তোমার হচ্ছে এলিট যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করো। অ্যাপসের ওইখানে তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো, বলো যে তোমরা এই জায়গাটাতে প্রবলেমে পড়েছো, তাহলে নেক্সট ক্লাসে সেটা কিন্তু আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাস আসা পর্যন্ত তোমরা খুব ভালো করে পড়ো এবং ফিডব্যাক দাও। যত তোমরা ভালোভাবে ফিডব্যাক দেবে তত কিন্তু আমরা উৎসাহিত হব এবং তোমাদের জন্য ক্লাসগুলো আরো ভালোভাবে এবং টাইম দিয়ে আমরা করার চেষ্টা করব। সুতরাং আমরা তো চেষ্টা করছি, তোমরা কিন্তু ভালোভাবে করে পড়ো এবং আমরা যাতে বুঝতে পারি যে আমাদের পরিশ্রমটা সার্থক হচ্ছে। সুতরাং তোমরা একটু ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।